এশাকে কাচুমাচু হয়ে বসে রয়েছে। তাকে এরূপ অবস্থায় বসে থাকতে দেখে নিলয় জিজ্ঞেস করল, আমাকে ভয় পাচ্ছ নাকি? তোমার এত সুন্দর মুখশ্রীতে এই মলিনতা মানায় না। আরিককে ভালোবাসো না এটা আমি অনেক ভালো করেই জানি। একটা কথা বলবো, আপনি কি করে জানলেন আমি কাকে ভালোবাসি আর কাকে ভালোবাসি না? কারণ আরিক মেয়েবাজ। আর তোমরা মেয়েরা তো বরাবরের মতো ওই গঞ্জিকা সেবনকারী মদখোর মেয়েবাজ জুয়াখোরদেরই প্রেমে পড়ো। ভালো ছেলে তোমাদের নজর কাড়তে পারে না। তাহলে তো আপনিও মনে হয় একই কাতারের মানুষ। মেয়েবাজ বলতে চাইছো? কি করেছি তোমার সাথে যে এমন ধারণা তোমার মনে আসল? এমনি আমার মাথা আবার অনেক ভালো কাজ করে তাই বললাম। আর কতক্ষণ লাগবে? ইস, এত অধৈর্য হবে না। এটা গাড়ি, হাওয়াই জাহাজ না। এশা চুপ করে সময় গুনতে শুরু করল। তার পাশে বসে থাকা লোকটির কাছ থেকে সে নেগেটিভ এনার্জি ফিল করছে। লাশ দেখলে ভয় পাও না? না, কারণ আমি নিজেই একটা জিন্দা লাশ। মৃত লাশের ক্ষমতা থাকে না অন্যের ক্ষতি করার, কিন্তু জীবন্ত লাশ অনেক ভয়ঙ্কর। মুখের কথা দিয়ে এরা মন হত্যার ক্ষমতা রাখে। আমাকে কেন এসব বলছো? কিছুক্ষণের মধ্যেই এশা আর নিলয় তাদের গন্তব্যে পৌঁছে যায়। কই এখানে না মানুষ মারা গিয়েছে? তাহলে এত নীরবতা কেন? হয়তো কাঁদতে কাঁদতে সবাই পাথর হয়ে গিয়েছে তাই। এই জঙ্গলের মধ্যে বুঝি এত বড়লোক মেয়ে থাকে? বড়লোকদের কি জঙ্গলে থাকা নিষেধ নাকি? না, এমনি বললাম আর কি। আপনি তাড়াতাড়ি করে আরিকের কাছে একটু নিয়ে যান আমাকে। এমনিতে অনেক নিশ্চুপ এই জায়গা। আরিক তোমাকে ব্যবহার করছে। একটু বোঝার চেষ্টা করো। মেরে ফেলবে ও তোমাকে। মানে কি? এত মানে বোঝার সময় নেই এখন। ও অনেক ভয়ঙ্কর। যদি একবার জানতে পারে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি তাহলে সে আমাকেও শেষ করে ফেলবে। ভয় পাচ্ছেন? তুমি ওর নরখাদক রূপটা দেখলে বুঝতে পারবে ভয় কাকে বলে। আমাকে আরিকই পাঠিয়েছে যেন তোমাকে নিয়ে আসি। তোমাকে মারার জন্যই এত প্ল্যান। আরিক প্রতিশোধের দহনে দগ্ধ। এখনো সময় আছে, চলো পালিয়ে যাই। আমার সাথে চলো। তা না হলে মৃত্যুর বন্যা বয়ে যাবে। আপনি কি বলছেন কিছুই আমি বুঝতে পারছি না। আমাকে মারার জন্য এত আয়োজন? আপনি তো নিজেই আমাকে এখানে এনেছেন। তাহলে এখন কেন এসব বলছেন? আমি বাধ্য। কিন্তু তার থেকেও বড় কথা আমি চাই না নিরীহ কেউ মারা যাক। তাই শত চেষ্টা করেও তোমাকে পারলাম না মৃত্যুর মাঝে একা ফেলে কেটে পড়তে। মাহি। মাহির কিছু হয়নি। আরিকের প্লেন সব তোমাকে এখানে আনার জন্য। আমাকে দিয়েও মিথ্যা বলিয়েছে। কিন্তু ও শিওর ছিল না যে তুমি এখানে আসবে কিনা। কারণ মাহিকে এখনো তুমি দেখনি। আমি তোমাকে হোটেলে জিজ্ঞেস করেছিলাম যে তুমি আসবে কিনা। বারবার একই প্রশ্ন করার মাধ্যমে আমি তোমাকে একটা কথাই জানান দিচ্ছিলাম, আর তা হলো এশা দয়া করে তুমি আমার সাথে আসতে রাজি হবে না। ওই রুমে সিক্রেট ক্যামেরা লাগানো ছিল, তাই আমি তোমাকে খুলে কিছু বলতে পারিনি। কিন্তু আরিক অনেক চালাক। আমি জানি ও আমাকে সন্দেহ করবে। আমাকে কেন রক্ষা করছেন আপনি? কি লাভ? কারণ আমার মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। তুমি বেঁচে গেলে হয়তো ভবিষ্যতে আরও অনেকগুলো নিরপরাধী মেয়ের প্রাণও বেঁচে যেতে পারে। সব গুলিয়ে যাচ্ছে আমার। কেন আমি বাঁচলে অনেক মেয়েদের জীবন বাঁচবে। আমার সাথে বাকিদের কি কানেকশন বলুন? চুপ কেন নিলয়? এই নিলয়। নিলয় নিশ্চুপ। হঠাৎ করে বাড়ির ভেতর থেকে দুইজন লোক বেরিয়ে আসে, যাদের মুখ কালো আস্তরণে আবৃত।
পরনের পোশাক ও কুচকুচে কালো। লোক দুটোর মধ্য থেকে হঠাৎ একজন নিলয়কে বলল, নিলয় স্যার, আপনি অনেক দেরি করে ফেলেছেন। স্যার রেগে আছে। নিলয় উত্তর দেয় না, কিন্তু এশা এখনো তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ এশা ওই লোক দুটিকে বলে উঠল, আমার শরীর ভালো লাগছে না। আপনি আরিককে বলে দিন আমি এখান থেকেই চলে যাব। নিলয়, আপনি একটু আমাকে দিয়ে আসুন না দয়া করে। সরি ম্যাম, আপনার আর যাওয়া হচ্ছে না। স্যারের নিষেধ। কিসের নিষেধ? আপনি বললেই হলো নাকি? লাশ দেখতে এসেছেন, ওটা না দেখে কি করে চলে যাবেন? আর স্যার নিজেই আপনাকে বাসায় পৌঁছে দিবে। ওনার সাথেই আপনাকে যেতে হবে। লোকটার এমন কথা শুনে এশা আবার নিলয় এর দিকে তাকায়। সবাই দেখি ভিন্ন কথা বলছে। কাকে সে বিশ্বাস করবে? নিলয়কে? সে তো নিলয়কে চিনেও না ঠিক করে। আর এই লোকগুলোর সাথে তো তার সবে মাত্রই কথা হলো। মাথাটা আর কাজ করছে না তার। কিন্তু এখানে থাকলে তাকে যে আজ মরতে হবে তা সে ভালো করেই বুঝে গিয়েছে। এশা চুপ করে যখনই গাড়িতে উঠতে যায় তখনই সেই লোক দুটোর মধ্যে একজন তাকে বাধা দেয়। আপনার কি কথা কানে যায় না? হাত ছাড়ুন। কোন সাহসে আপনি আমার হাত ধরেছেন? লোকটি আর কোনো কথা না বলে এশার মুখে স্প্রে করে, যার ফলে এশা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর এশা নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করে। হঠাৎ আবছা আলো জ্বেলে উঠে। যে আলোয় উজ্জ্বল বর্ণের এক সুদর্শন পুরুষকে দেখতে পাচ্ছে এশা। লোকটির এক হাতে একটা দড়ি, পরনে একটা কালো প্যান্ট, গায়ে কোনো পোশাক নেই, কপাল দিয়ে ঘাম বেয়ে পড়ছে। লোকটির চোখ দুটো শীতল ও শান্ত। এই শান্ত রূপটিকেই এশার অনেক ভয় লাগে। হঠাৎ একটা মেয়ে এসে সেখানে উদয় হয়। মেয়েটার চোখে উত্তেজনা। হঠাৎ সে আরিককে বলল, আরিক, সময় তো হয়ে গিয়েছে, এবার না হয় এই মেয়েকে শেষ করে ফেলো। এই মেয়ের আর কোনো কাজ নেই। দাঁড়াও সোনা, ওর তো আরো অনেক কিছু দেখার বাকি আছে। আরিক বাঁকা হাসি দিয়ে সেখানে থাকা দুটো লোককে চোখের ইশারা দেয়। সঙ্গে সঙ্গে তারা চারটা লাশ নিয়ে হাজির হয়। লাশগুলো দেখে এশার কলিজা কেঁপে উঠল। কারণ তার সামনে তার মা, বাবা আর বড় বোন ও ভাইয়ের লাশ ছিল। এশা এখনো চুপ। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তার। হঠাৎ বাহিরে ঝড়, ভীষণ হাওয়া বইতে লাগল। নেশাচর প্রাণীগুলোর আর্তনাদ ভেসে আসছে জঙ্গল থেকে। পরিবেশটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এশা, কাঁদছো না কেন? তোমাকে তো অনেক কান্না করতে হবে। এশার চোখ শোকে পাথর। সে এখনো বাকরুদ্ধ। মায়ের মৃত লাশের গালে হাত দিতেই চিৎকার করে উঠল সে, মা, ও মা, মাগো শুনছ? দেখো আমি এশা। আমি ফিরে এসেছি। আমি ফিরে এসেছি মা। কিন্তু তুমি কোথায় হারিয়ে গেলে? প্রতিটা লাশের গলায় দড়ির ভয়াবহ দাগ। ফাঁস দিয়ে মারা হয়েছে সবাইকে। চোখ উল্টে গেছে লাশদের। জিহ্বাও বের হয়ে আছে। মা, বাবা ও আপু, দেখ আমি চলে এসেছি। ভাই, কেন এমন হলো? তুই তো আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না। এতটুকু সময় নিয়ে কেন দুনিয়াতে এসেছিস? এই মেয়ে ন্যাকামি বন্ধ করো। ডিসগাস্টিং। আরিক, তুমি যা করার তাড়াতাড়ি করো। মাহির কথায় আরিক লোক দুটোকে আবারও কি একটা ইশারায় বুঝিয়ে দিল। সঙ্গে সঙ্গে লোক দুটো রুমের মধ্যে আরও দুজনকে নিয়ে উপস্থিত হন। এবারের মানুষগুলো নীরব ছিল না, বরং তাদের মধ্যে প্রাণ ছিল। আপু বাঁচা আমায়, ওরা আমাকে মেরে ফেলবে আপু। আপু আমি বাঁচতে চাই। আপু বাঁচা আমাকে। এত যন্ত্রণাদায়ক মৃত্যু আমি নিতে পারবো না রে আপু। তুই বাঁচা আমাকে। আপু, ওই শয়তানটা আমাকে ধর্ষণ করেছে।
একবার না 4 বার। আমি অনেক কষ্ট হচ্ছে আমার। ব্যথা করছে রে আপু। আর পারছি না আমি। আখির আর্তনাদে এশার অন্তর ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল। কিন্তু এখনো তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আখির পাশে নিলয়ও দাঁড়িয়ে ছিল। কিন্তু তার চোখে কোনো ভয় ডর নেই। দেখে মনে হচ্ছিল সে জানে তার মৃত্যু নির্ধারিত। এখান থেকে বেঁচে ফেরা কখনোই সম্ভব নয়। তাই সে এই মৃত্যুকেই গ্রহণ করে নিয়েছে। হঠাৎ এশা আরিকের পায়ের কাছে গিয়ে বলল, দোহাই লাগে আপনার। এত নির্দয় হবেন না। আমার বোনের প্রাণটা ভিক্ষা দিন। সারা জীবন গোলাম হয়ে থাকব। শর্ত মানলে ভেবে দেখতে পারি। আপনি যা বলবেন তাই করব। দয়া করে খালি অন্তত আখিকে ছেড়ে দেন। বাচ্চা মেয়েও। তাহলে এক কাজ করো। নিগ্ন হয়ে আমার সেবা করো। আমি যা বলবো তাই কিন্তু করতে হবে। ধিক্কার জানাই আপনার চরিত্রকে। কি নোংরা মানসিকতা আপনার। ছি। এই ছিটি শোনার সময় আমার নেই। আমার অনেক কাজ পড়ে আছে। এশার আগের মাথায় যখনই আরিকের ওপর আক্রমণ করতে যায় তখনই আরিক তার শক্ত হাত দিয়ে এশার দু বাহু ধরে ফেলে। না শোনা না। এমন ভুল করতে যেও না। নিজের মৃত্যুকে এত কঠোর করো না দয়া করে। আমি তো তোমাকে আরামদায়ক মৃত্যু দিতে চাই। মাহিও এসব দেখে অনেক আনন্দ পাচ্ছে। আরিক মাহিকে বলল, মাহি আমাকে আমার পছন্দের চাকুটা দাও তো। আরিকের কথা শুনে মাহি আরিকের হাতে বিষাক্ত সেই ছুরিটি এনে দেয়। ছুরিটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আরিক মাহির গলার ভেতর ওই ছুরি ঢুকিয়ে দেয়। মেয়েটা চিৎকার করারও সময় পেল না। সবাই অবাক হয়ে যায়, এমনকি নিলয় পর্যন্ত। আরিকের হাতে থাকা ছুরিটা কিছুটা প্যাঁচালো প্রকৃতির। তাই মাহির গলার রগ ছিঁড়ে বাহিরে বের হয়ে আসে। মাহির রক্ত ছিটকে পড়ছে। যেমনটা উট জবাই করলে ছিটকে পড়ে। আরিকের সারা শরীর এখন রক্তবর্ণ। মনে হচ্ছে সে রক্ত নিয়ে রং খেলছে। এশা আগে কখনো এমন মৃত্যু দেখিনি। তাও সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে আখির রক্ত দেখার সাথে সাথে বমি চলে আসে। ইস কি বাজে অবস্থা। এইকে কোথায় আছো, একে আগে ওয়াশরুমে নিয়ে যাও। এসব বমি দেখলে কেমন যেন ঘৃণা লাগে আমার। ভালো কথা, মাহিকে কেন মেরেছি জানতে চাইবে না তোমরা? থাক, কষ্ট করে জিজ্ঞেস করতে হবে না। ও প্রতারক ছিল তাই মেরে দিয়েছি। আই হট চিটার। এবার নেগ। নেগ বলেই আরিক নিলয়ের দিকে তাকায়। নিলয় একটা বড় করে নিঃশ্বাস ছাড়ে। হয়তো এটাই তার শেষ নিঃশ্বাস হতে চলেছে। কত কাছ থেকে সে মৃত্যুকে দেখছে। তার দোষ একটাই, সে এশাকে বাঁচাতে চেয়েছিল। আরিকের চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। নিলয় মনের মধ্যে সাহস জুগিয়ে বলল, আমি এতটাও ভীতু না যে তোর মতো কাপুরুষের হাতে মরব আরিক। ওমা, তুই দেখি বীর পুরুষ। কি বলে এই ছেলে? আমার তো এখন একে দেখে ভয় করছে। এই এশা নিলয় তো আমাকে মেরে ফেলবে। এখন আমি কি করব? আস্তে আস্তে নিলয় কেউ একইভাবে ফাঁস দিয়ে মারা হয়। কি ছটফটানি নিলয়ের। কত যুদ্ধ পালানোর জন্য। কিন্তু জল্লাদগুলোর মনে একটুও মায়া দয়া নেই। এরা শুধু আদেশ পালন করে। নিলয়ের দেহ থেকেও আস্তে আস্তে প্রাণ পাখি বের হয়ে যায়। নিথর হয়ে পড়ে থাকে তার দেহ। আপনি ক্ষমার অযোগ্য। নিকৃষ্ট পুরুষ আপনি। ওয়াও, ক্যাপশনটা তো জোস। দাঁড়াও একটু পরি, পোস্ট দিচ্ছি। আপনার কাছে এসব মজার বিষয় তাই না? খুন করে আপনি প্রশান্তি লাভ করেন আরিক। জাহান্নামের কীট হওয়াও আপনি ডিজার্ভ করেন না। এশা উঠে দাঁড়িয়েই আরিকের গালে এক চর বসিয়ে দেয়। মুহূর্তেই গর্জে উঠল আরিক। এশার চুলের মুঠি শক্ত করে ধরে বলল, এশা।
তোর মৃত্যু আমি সবার শেষে নির্ধারণ করে রেখেছি। তুই আমার গায়ে হাত তুলেছিস তাই না? দেখ তোকে এখন আমি জাহান্নাম দেখাবো। তুই তো কখনো জানতেও পারবি না তোর পরিবার আর তোর মৃত্যুর কারণ কি। জানিস তোকে মারার আমার মতেও ইচ্ছে ছিল না, কিন্তু কি আর করার। সাহেব বাড়ির মেয়ে তুই, একই রক্ত। ইস কত ভালো ভাগ্য তোদের। একদিনে সবার মৃত্যু, একদিনেই সকলের মৃত্যু বার্ষিকী আবার। তোর গোষ্ঠীর তো আর আলাদা টাকা খরচ করে মিলাদ পড়াতে হবে না। কথা শেষ করে আরিক এশাকে মাটিতে নিক্ষেপ করে। আরিকের লোকেরা এতক্ষণে আখিকে নিয়ে এসেছে। মেয়েটা এমনিতেও আধমরা, আর হয়তো একটা টোকায় তার মৃত্যু অবধারিত। বনের এই অবস্থা দেখে আরিকে এশা মিনতি করে বলল, আরিক রহম করো, ওকে ছেড়ে দাও প্লিজি। আরিক, আখির শরীরে আর চিৎকার করার মতো শক্তি অবশিষ্ট নেই। সে বাঁচতে চেয়েছিল, কিন্তু এই জনমে হয়তো তার বাঁচা সম্ভব নয়। মূলত তার একটা মাসুল গোটা পরিবারকে নিজেদের জীবনের বিনিময়ে দিতে হয়েছে। নিজেকে আজ অপা মনে হচ্ছে তার। হ্যাঁ, তার মতো মেয়ের এমন মৃত্যুই প্রাপ্য। আরিক আখির ছটফটানি দেখে তৃপ্তি লাভ করছিল। তাই তো সে টিটকারি করে আখিকে প্রশ্ন করল, আচ্ছা আখি, তুমি কিভাবে মরতে চাও? আমি তো তোমাকে সহজভাবে তোমাকে আমি মারতে চাই। আরিক আখির সামনে একটা গুলি আর একটা বিষের বোতল রাখে। আখির দুচোখ দিয়ে অশ্রু ঝরছে। এশা তার পা ছড়াছড়ি করছে, আর্তনাদ করছে যেন তার বোনকে না মারা হয়। কিন্তু সেই সব আরিকের কানেও যাচ্ছে না। উফ, এত লেটলতিফ আমি পছন্দ করি না। যত তাড়াতাড়ি মরবে তত গুনাহ কম হবে। আরিক জল্লাদদের ডেকে এনে বলল, এর মুখটা একটু ভালো করে খুলো, তারপর বিষটা পান করিয়ে দাও। না, করবেন না, দয়া করে ওকে ছেড়ে দেন। ভাইয়া, প্রাণটা ভিক্ষা দেন আমার। ভাইয়া। আর কিছু বলতে পারল না মেয়েটা, কারণ জল্লাদ তার মুখে বিষ না দিলেও তাকে একটা বিষাক্ত ইনজেকশন পুশ করেছে। সঙ্গে সঙ্গে মেয়েটার সারা দেহ অবশ হয়ে আসে। এশার এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। পারল না সে তার বোনটাকে বাঁচাতে এই দানবগুলোর হাত থেকে। কি দোষ তাদের, যে এত ভয়ানক মৃত্যু লিখা ছিল তাদের কপালে। এশা এবার হংকার দিয়ে আরিককে বলল, আরিক, তোর ধ্বংস আমি করব। পারবি না তুই আমার হাত থেকে বাঁচতে। এই মেয়ে স্বামীকে সম্মান দিয়ে কথা বলো। সাহস কত, স্বামীকে হুমকি দেয়। আর এই তোমাদের না বলেছিলাম বিষ খাইয়ে দিতে? ইনজেকশন কেন পুশ করেছ? স্যার, আসলে সময় অপচয় করা ঠিক হবে না। বাহ বেটা বাহ, হ্যাঁ ঠিকই বলেছ। আখির দেহ এখনো এশার সামনে ছটফট করছে। এতগুলো মৃত্যু দেখে হয়তো দেয়ালগুলোও ভয়ে কুঁচকে গিয়েছে। দেহ থেকে আত্মাটা বের হওয়ার আগে আখি এশার দিকে তাকিয়ে একটা কথাই বলেছিল, আপু আমি বাঁচতে চাই। কিন্তু আফসোস তাকে এশা বাঁচাতে পারল না। এশার হাতে অনেক ব্যথা করছে, কিন্তু তবুও সে আখির কাছে যাওয়ার জন্য হাত পা ছড়াছড়ি করছে। আরিক এবার এশার দিকে তাকিয়ে বলল, এইবার কার পালা? ও মনে পড়েছে, এইবার তো আমার অর্ধাঙ্গিনীর পালা। কথা শেষ হতেই আরিকের ঠোঁটের কোণে ফুটে উঠল ভয়ানক এক হাসির রেখা। এশার ফের মিনতি শুরু হয়ে যায়। সেও মানুষ, তাই মৃত্যুকে সেও ভয় পায়। বারবার জীবনটা ভিক্ষা চাইছিল সে। দেখুন, এমন করবেন না। আমি কি দোষ করেছি? আপনি সৃষ্টির সেরা জীব হয়ে এরকম জঘন্য কাজ কি করে করছেন? আমি কি এসব ন্যাকামো শুনতে চেয়েছি তোমার কাছ থেকে? যাগ্গে, তোমাকে এত তাড়াতাড়ি মারলে তো মজাই খতম। আপনার মতো মানুষের হাতে মৃত্যু হওয়াও পাপ।
আপনাকে ঘৃণা করার পরও মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে আপনি সব বুঝতে পারবেন। প্রতিশোধের এই জঘন্য খেলা থেকে আপনি বেরিয়ে আসবেন। কিন্তু না, আপনি তো শেষে এসে এমন কাজ করেছেন যা আমি কখনো চিন্তাও করিনি। বুঝলাম, আর কিছু বলা বাকি আছে? না থাকলে আমার বিছানায় আসো। শেষবারের মতো আমি তোমার স্বাদ আবারও তৃপ্তি ভরে গ্রহণ করতে চাই। তোমাকে মেরে ফেললে তোমার শরীরের সেই সুগন্ধ আমি অনেক মিস করব জানেমান। এশার চোখ দাবানলের আগুনের মতো জ্বলছে। তার ভেতর আর প্রাণ নেই। তার হাত এখন আর কাঁপছে না। মনে হচ্ছে এই দহন এখন তার কাছে সহনশীল। জীবনের এই জঘন্য খেলায় আপনি আজ বিজয়ী। হেরে গেলাম আমি। আত্মহত্যা মহাপাপ, কিন্তু তার থেকেও বড় পাপ হবে নিজেকে আপনার কাছে সঁপে দেওয়া। এই পাপ আর আমি হতে দিব না। আপনি আপনার সকল পাপের শাস্তি এই দুনিয়াতেই পেয়ে যাবেন মিস্টার আরিক চৌধুরী। এশা একটা মুচকি হাসি দিয়ে ছো মেরে আরিকের সামনে থাকা পিস্তলটি হাতে নিয়ে নেয়। যা দেখে আরিক ঘাবড়ে গিয়ে বলল, ওই পাগল নাকি? হাত থেকে ফেলো ওটা। ভয় লাগছে। না, ফেলো ওটা। খেলার জিনিস না ওইটা। মানুষের জীবন কি তাহলে খেলার জিনিস? এশা আর কিছু বলে উঠার আগেই আরিকের লোক এশাকে পেছনে থেকে ধরে ফেলল। আর তারপর তার থেকে পিস্তলটা নিয়ে তাকে আবারও জিম্মি করা হলো। আরিক তার রগচটা কণ্ঠে এশাকে বলল, এশা, তুমি অনেক বিরক্ত করেছ আমাকে। আর নয়। গেম ইজ ওভার সুইটহার্ট। আরিক এশার কাছে এসে তার কপালে চুমু দিয়ে ঠিক বুকের মধ্যে গুলি করে দেয়। সঙ্গে সঙ্গে এশা রক্ত বমি করে। সতেজ রক্তে সাদা ফ্লোর লালচে বর্ণ ধারণ করেছে। এক নিমিষেই এশার চোখের সামনে ভেসে উঠে প্রিয় পরিবারের জলজলে মুখগুলো। আস্তে আস্তে আরিকের কোলেই ঢলে পড়ে এশা। হঠাৎ তখনই এশা ঘুম থেকে জেগে উঠে। এশার সারা শরীর বেয়ে ঘাম ঝরছে। সে তার আশপাশটা ভালো করে দেখে নেয় একবার। তারপর তার চোখ যায় বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত রাজার দিকে। এশা নিজের বুকে হাত দিয়ে দেখে সেখানে কেন গুলির অস্তিত্ব আছে কিনা। না, নেই তো। সবই যে ছিল দুঃস্বপ্ন। এত বাজে স্বপ্ন এর আগে আমি কখনোই দেখিনি। এই স্বপ্ন তো এখন আমাকে দোটানায় ফেলে দিবে দেখছি। স্বপ্ন কি কখনো সত্যি হয়? এশা তাড়াতাড়ি করে টেবিল ল্যাম্প জ্বালায়। তারপর গ্লাসে পানি ঢেলে তা ঢকঢক করে পান করল। হঠাৎ আলো জ্বালানোর ফলে আরিকের ঘুম ভেঙে যায়। সে ঘুম চোখেই এশাকে বলল, কি এশা, এত রাতে লাইট অন করেছ কেন? না, কিছু না। পানির পিপাসা পেয়েছিল। এদিকে আসো। আপনি আমার কাছে আসবেন না আজকের পর থেকে। দূরে থাকুন। ভুলে যাবেন না আমি আপনাকে ঘৃণা করি। আরিক একটু ভ্রু কুঁচকে এশার দিকে তাকায় আর তারপর আবারও ওপাশ হয়ে ঘুমের জগতে হারিয়ে যায়। পরদিন সকালে আরিক এশাকে নিয়ে তার নিজের বাড়ি চলে আসল। যেটা একান্তই তার বাড়ি। অনেক হয়েছে হোটেল আর গেস্ট হাউস। এখন তো এশার অধিকার আছে আরিকের নিজের বাড়িতে থাকার। কি পছন্দ হয়েছে? হয়েছে। কিন্তু আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমরা এখন এখানেই থাকবো তাই। শুনো, আর মাত্র 2 দিন আমরা এখানে আছি। তারপর তোমাকে কিন্তু আমার সাথে বিদেশ যেতে হবে। পারবো না। কোথাও যাব না আমি। কি পেয়েছেন আপনি আমাকে? হাতের মোয়া। অনেক সহ্য করেছি আমি। আর না। আপনি এখনো এশার খারাপ রূপটা দেখেননি। তাই সাবধান, আমাকে আর কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আরিক নিজেও এশার এমন ব্যবহারে হকচকিয়ে যায়। এবং সে মনে মনে একটা কথাই ভাবতে থাকে, কাল তো এই মেয়ে আমাকে জমের মতো ভয় পেত। তাহলে সে হঠাৎ এমন ভয়ানক রূপ কেন ধারণ করল? আরিক তার মনের কথাগুলো মনের মাঝেই রেখে দেয়।
কিন্তু তখনই আরিকের ফোনে মাহির কল আসে। আরিক, তোমার সময় হবে? আমার সাথে কি তুমি দেখা করতে পারবে? দেখা তো আমিও করতে চাই, কিছু কথা বলার ছিল তোমাকে। ওদিকে এশা যখনই বুঝে উঠল যে আরিক মাহির সাথে কথা বলছে তখনই তার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে যায়। মনে তার প্রশ্ন জেগে উঠল, আমাকে জানতেই হবে এদের কি এমন কথা আছে। আচ্ছা, আরিক কি তাহলে সত্যি সবাইকে মারার প্ল্যান করতে যাচ্ছে মাহির সাথে? কিন্তু ওই বোকা মেয়েটা তো জানেই না সে নিজেও মরবে। কিন্তু আমি এসব নিয়ে হঠাৎ এত বিভ্রাতে পড়ছি কেন? এগুলো তো সব আমার শুধুমাত্র একটি দুঃস্বপ্ন ছিল। তবুও গ্যারান্টি নেই ওই আরিককে নিয়ে নিলয়কে কি কাজে লাগানো যাবে। ছেলেটাকে তো ভালোই মনে হচ্ছে। আরিকের ফোনে কথা বলা শেষ হয়ে গেলে সে এশার কাছে এসে বলল, আমি এখন একটু বাইরে যাব, জরুরি কিছু কাজ আছে। তুমি বাড়ির মধ্যেই থেকো, বের হওয়ার তো সুযোগ এমনিতেও তোমার হাতে নেই। তাই অযথা বের হওয়ার বৃথা চেষ্টা করে নিজের সময় নষ্ট না করাটাই বেটার। বিসেইও। এশার আবারও মন খারাপ হয়ে যায়। কিন্তু এভাবে তো আর হাত পা ঘুটিয়ে বসে থাকলে হবে না। তার সবচেয়ে বড় কাজ হচ্ছে এটা বের করা যে কি এমন হয়েছে যার জন্য এশার পরিবারের ওপর আরিক ক্ষিপ্ত। তাই কারো না কারো সাহায্য তো তার ঠিকই প্রয়োজন। আরিক চলে যাওয়ার পরপরই সেই বাড়িতে নিলয়ের আগমন ঘটে। এশা রুমে একা বসেছিল। নিলয় রুমে প্রবেশ করে এশাকে বলল, কি ভাবি, কি খবর? নিলয়কে দেখে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না এশার মাঝে। তবুও সে নিলয়কে বলল, দয়া করে ভাবি বলে ডাকবেন না, আমার নাম আছে একটা। এশা বলে ডাকলে খুশি হব। আরিক কোথায় গিয়েছে? তার জিএফের সাথে হয়তো ডেটিং করতে। তোমার খারাপ লাগে না তোমার স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতে? হাসালেন আপনি আমাকে। কিসের স্বামী? কার স্বামী? আরিক আমার কাছে সবসময় একটা জঘন্য পুরুষ ছিল আর ঠিক তেমনটিই থাকবে। নিলয় নিচের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ল। আর তারপর বলল, 2 দিন পর তো বাহিরে চলে যাবে। তারপর আর হয়তো তোমার সাথে দেখা হবে না। কারণ আপাতত আমাকে এখানকার কাজ সামলাতে হবে। আমি যেতে চাই না সত্যি। আমি এসব থেকে মুক্তি চাই। এভাবে বলো না, সুন্দরীরা এভাবে বললে আমার আবার অনেক খারাপ লাগে। তোমার তো বাহিরে যাওয়া নিষিদ্ধ, তাই না? হুম। হিডেন ক্যামেরা লাগানো আছে। হুম, জানি। আচ্ছা, ছাদে তো যাওয়াই যায়, তাই না? আমার সাথে তুমি থাকলে আরিক কিছু মনে করবে না। আরিক গাড়ি করে তার অফিসে চলে যায়, যেখান থেকে সে কাজের পাশাপাশি এশাকেও এতক্ষণ চোখে চোখে রাখছিল। কিন্তু হঠাৎ করেই নিলয় চলে আসে। এতে করে আরিকের তেমন একটা কিছু মনে না হলেও সে তখনই রেগে যায় যখন নিলয় এশাকে নিয়ে ছাদে যায়। সে নিলয় আর এশার ফিরে আসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে। কিন্তু তাতেও যখন তারা কেউই ফিরে আসে না, তখন আরিক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আরিক বাড়ি পৌঁছায়। কিন্তু ছাদে যাওয়ার আগেই আরিকের কাছে একটা ভিডিও আসে। যা একটা অচেনা নাম্বার থেকে কেউ একজন তাকে সেন্ড করেছে। ভিডিওটি ওপেন করা মাত্রই আরিকের মাথা কাজ করা বন্ধ করে দেয়। আর তারপর সে রেগে একেবারে হনহনিয়ে ছাদে উঠে যায়। যেখানে গিয়ে আরিক দেখে এশা একটা বই পড়ছে আর নিলয় তা মনোযোগ দিয়ে শুনছে। এসব দেখে আরও রাগ হয় আরিকের। সে নিলয়ের কাছে গিয়ে তাকে বলে, তুই ওকে এখানে কেন এনেছিস? আর এই এশা তোমার বেশি শখ হয়েছে ছাদে উঠে নিলয়কে বই পড়ে শোনানোর। রুমে যাও এখনই। আর নিলয়, তুই এখানেই থাক। কথাটা শুনে নিলয় আরিকের দিকে তাকায়। এটা আবার আরিকের কোন রূপ? রেগে চোখ দুটো একেবারে লাল হয়ে গিয়েছে তার।
এশারও আরিকের এই রূপটা দেখে স্বপ্নের কথা ফের মনে পড়ে যায়। আরিকের কথায় এশাকে নিচে নেমে যেতে হয়, কারণ তার করার কিছুই নেই। তাকে তো সব সুযোগ বুঝে করতে হবে। এশা চলে যাওয়া মাত্রই আরিক নিলয়ের গলবন্ধনীটা চেপে ধরে বলল, তোকে আমি ভালো করেই চিনি নিলয়। প্রথম দিন থেকেই দেখছি তোর চোখ এশার ওপর। ওর থেকে নজর সরিয়ে নে। এই দোস্ত, তুই কোথাকার সামান্য মেয়ের জন্য আমার কলার ধরেছিস? তুই তো নিজেই বলেছিলি যে ওকে তুই কাজ শেষ হলে ছুঁড়ে ফেলবি। বলেছিলাম তো। তাহলে কবে কি করবি? আর মাহির নাকি সরকারি চাকরি করছে। ওটাও আমার কারণেই পেয়েছে। কিন্তু সে নিজেও এসব জানে না। কেড়ে নিব বলেই চাকরি পেতে সাহায্য করেছি। কারণ আসামিরা এমনিতেও সরকারি চাকরি পায় না। সব আমার কারণেই পাওয়া ওর। কেন দিলি? ও তো ক্রিমিনাল। তাই তো কাজটা ওকে দিলাম। কারণ পেয়ে হারানোর বেদনা মারাত্মক। যখন সব একসাথে হারাবে সেদিন বুঝতে পারবে তারা চিহ্নলা। তুই তবে এশাকে কেন ব্যবহার করছিস না? এত সময় লাগলে আমার হাতে দিয়ে দে। ও শুধুমাত্র প্রেগনেন্ট হয়ে গেলে ওকে ছেড়ে দিব, যেমনটা আশার সাথে ওর ভাই করেছিল। না, তুই ওকে ছোঁয়ার চিন্তা ও করবি না। ওর ওপর একান্তই আমার অধিকার। কিসের অধিকার? এই আরিক, সত্য করে বল তো, তুই কি এশাকে ভালোবেসে ফেলেছিস নাকি? এসব তোর ভুল ধারণা। কিন্তু তুইও এখন থেকে আমার নজরে থাকবি। এখন নিজের কাজে যা। আরিক নিজের রুমে এসে মেরে বসে পড়ল। নিজেই নিজের চুল টেনে ধরে আছে। মাথার ব্যামোটা বেড়েছে। এশাও সেই রুমে বসেই বই পড়ছিল। সে আরিকের দিকে তাকায় পর্যন্তনি, যা আরিক ভালো মতোই খেয়াল করে। আর তাই সে উঠেই এশাকে মেরে ধরে বলল, এই এত নাটক কেন করছো? আমাকে দেখে বুঝি তোমার আরো বই পড়তে মন চাচ্ছে? নাটক কেন করতে যাব? তো কেমন সময় কাটালেন আপনার মাহির সাথে? তাতে তোমার কি? তাহলে নিলয়ের সাথে কথা বললে আপনার কেন এত জ্বলে? কই আমার জ্বলে? আমি কে জানো? আরিক আমার নাম। আমি আব্রাহাম আরিক চৌধুরী। আমার পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে। আর তোমার সৌভাগ্য যে তোমার জায়গা আরিকের বেডরুমে হয়েছে। ও আল্লাহ গো, আমাকে তো আপনি একেবারে উদ্ধার করে দিয়েছেন জায়গা দিয়ে। থাকবো না আমি আর আপনার সাথে। আমাকে বাড়িতে দিয়ে আসুন। ভুল করেও বাড়ি যাওয়ার কথা যেন মাথায় না আসে আর। তো কি করব? এখানে বসে ডিম পারব। আমার বিড়ালেও তো ডিম পারে, তুমি পারলে দোষ কি? বিড়াল ডিম পারে মানে? এই প্রথম শুনলাম। লজিক ছাড়া মজা আমি পছন্দ করি না। ফালতু। এই মেয়ে তুমি নিজে একটা ফালতু। আমার খেয়ে দে কাজ নেই, তোমার সাথে মজা করব। আর বিড়াল কে জানো? আমার প্রিয় টিয়া পাখির নাম হচ্ছে বিড়াল। ওর কথাই বলছি এতক্ষণ ধরে। ছি, পাখির নাম কেউ বিড়াল রাখে? রুচিও আপনার। আপনার রুচির ভেতর বোধহয় খরার মৌসুম চলছে। ঠিকই বলেছ, রুচি আমার খারাপই হয়ে গিয়েছে, তাই তো তোমার মতো ডাইনিকে শেষে বিয়ে করতে হয়েছে। উফ। দুজনেই চুল ছেঁড়া পচানি দিচ্ছিল একে অপরকে। কিন্তু হঠাৎ আরিকের ফোনে একটা মেসেজ আসে। আপনি কিছু একটা করেন দয়া করে। আমি প্রেগনেন্ট। এখন আমি কি করব? মেসেজটা পাওয়া মাত্রই আরিকের মুড চেঞ্জ হয়ে যায়। সে মুহূর্তেই নিস্তব্ধ হয়ে ভাবনার দুনিয়াতে হারিয়ে যায়। এশা আরিকের এই অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করল, ওই কি ভাবছেন? নতুন কোনো প্লেন করছেন নাকি? না, তেমন কিছুই না। আর আমি হচ্ছি পারফেক্ট। পারফেক্টদের না সব কিছুই পারফেক্ট হয়ে থাকে। আমার প্লেন একটাই।
আর সেই প্লেনও আমার মতোই পারফেক্ট। তাই বারবার আমার প্লেন করার কোনো দরকার পড়ে না। শুনেন, কোনো পুরুষ মানুষই না পারফেক্ট হয় না। পুরুষ মানুষকে না লাথি, ঘুষি আর থাপ্পড় দিয়ে পারফেক্ট বানিয়ে নিতে হয়। চুপ, একদম চুপ। আমি এখন বাহিরে যাচ্ছি। কিন্তু রাতে সব কথার জবাব সুদে আসলে পরিশোধ করে দিব। হ্যাঁ, যান যান। আরিক বাড়ি থেকে বের হয়ে একজনকে কল করে। ওপাশ থেকে একটা ভারী পুরুষ কণ্ঠ ভেসে আসে। স্যার, আপনি যা বলেছেন আমি তাই করেছি। কাল ওরা একে অপরের সাথে দেখা করবে। আমি আপনাকে সময় ও লোকেশন সেন্ড করে দিব। আপনি চলে আসবেন। যদি তোমার কাজে আমি খুশি হই তবে কিন্তু কপালে ভালো পুরস্কার লেখা আছে। স্যার, আমার ওসব কিছুই লাগবে না। আপনি খুশি হলেই আমার জন্য যথেষ্ট। আচ্ছা, ওই মেয়েটাকে কি করব? ওকে আমি সামলে নিব। তুমি তোমার কাজ ঠিক করে করো, জাস্ট এতটুকুই যথেষ্ট। আচ্ছা স্যার। আরিক নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যার সাথে সে দেখা করবে তাকে অলরেডি আরিক লোকেশন সেন্ড করে দিয়েছে। নির্দিষ্ট স্থানে পৌঁছেই আরিক সেই ব্যক্তির সঙ্গে আলাপনে বসে। ধন্যবাদ আমাকে এই চরম বিপদে সাহায্য করার চিন্তা মাথায় আনার জন্য। সাহায্য তো এখনো করতেই পারিনি। তুমি আমাকে এখন সব শুরু থেকে খুলে বলবে। কারণ তোমার এই ঘটনা আমাকে অনেক কিছু স্মরণ করিয়ে দিচ্ছি। আরিকের সামনে বসা মানুষটি আর এক মুহূর্ত দেরি না করে শুরু থেকে নিজের সাথে ঘটা কাহিনী এক এক করে আরিককে বর্ণনা করে শোনায়। যা শুনে আরিকের চোখ কপালে উঠে যায়। তার শরীর রাগে থরথর করছিল। কিন্তু তবুও সে শান্তভাবে সকল কাহিনী শ্রবণ করছিল। যদি এসব মিথ্যা হয় তখন তো জানি আমি কি করতে পারি। আপনি মিলিয়ে নিয়েন। আমার কি শত্রুতা আপনাদের সাথে যে আমি নিজের জীবন বাজি লাগিয়ে এসব বলবো? যা করার তাড়াতাড়ি করবেন দয়া করে। আর ইন অ্যান্ড টেস্ট রিপোর্ট। রিপোর্টটা হাতে নিয়ে আরিক সেই মানুষটিকে চলে যেতে বলল। রিপোর্টটা একটু ঘাটাঘাটি করে আরিক নিজের অফিসে চলে যায়। রাতে নিলয় আবারও আগের মতো মাহির সাথে ফুর্তি করছিল। হঠাৎ মাহি নিলয়কে বলে উঠল, তোমাকে আমি কিছু বলতে চাই। এই সময় দেখছো না এখন আমি বিজি আছি। তোমাকে তো আর কাজ বন্ধ করে দিতে বলছি না। হয়েছে, বলো তুমি, আমি সব শুনছি। কি করে যে বলি। বুট আই লোভে ইউ। ওট, মাথায় বুঝি সমস্যা হয়েছে তোমার? এটা আমার ফিলিংস। অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। এই শুনো, এসব বাজে চিন্তা না মাথা থেকে বের দাও। তোমাকে সময় দেই এর মানে এই না তোমার সাথে আমার প্রেম করতে হবে। দেখো, আমি আরিককে কখনোই ভালোবাসিনি। তুমি তো জানোই। বাবার চাপে পড়ে আমাকে এসব করতে হয়েছে। এসবের সাথে আমার কি সম্পর্ক? আমি শুরু থেকেই তোমাকে ভালোবেসে এসেছি। তুই না মানুষের চাহিদা পূরণের জন্যই পারফেক্ট। ভালোবাসার যোগ্য নয়। না জানি আরিক কি দেখে তোকে ভালোবেসেছিল। হয়তো সেও বাবা মাকে খুশি করতে ভালোবাসার অভিনয় করেছে। কেন আমি ভালোবাসার যোগ্য নই? কারণ তুই একটা বেশ্যা। তুমি নিজেও তো কম না। বিচার করে দেখলে আমরা দুজনেই একই কাতারের অপরাধী। তোকে আমি মরে গেলেও ভালোবাসবো না। দূরে গিয়ে মর। শুনতে খারাপ লাগলেও না, তুই একটা সার্টিফিকেট প্রাপ্ত মা তারা চিহ্নগী। ছি, এত নিচু কি করে হলো তোমার জবান? শুনো, তোমাকে যদি আমি না পাই না, তাহলে তোমার জীবনও আমি হেল করে দিব। আমি তো নিজেই একটা হেল। আমাকে কি হেল বানাবি তুই? আচমকা নিলয় মাহির গলা চেপে ধরে। দম বন্ধ হয়ে আসছে মাহির।
চোখ মুখ সব উল্টিয়ে আসছে তার। আর একটু সময়, তারপর সব শেষ হয়ে যাবে। প্রাণ পাখি উড়ে যাবে নীল আকাশে। কিন্তু শেষ মুহূর্তে এসে নিলয় মাহিকে ছেড়ে দেয়। তার চোখগুলো এখনো লাল হয়ে আছে। মাহিকে ছাড়া মাত্রই সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগে। মনে হচ্ছে আরেকটা জীবন পেয়েছে সে। ভালো করে শুনে রাখো, আরেকবার যদি তোর মুখ থেকে এসব কথা বের হয় তবে জানে মেরে ফেলব। আর আরেকটা কথা, আমি একজনকে ভালোবাসি। সেই একমাত্র আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর তোর জন্য না আমার অনেক কষ্ট লাগছে। এখন তোর কি হবে? না পেলি আরিককে, না পেলি নিলয়কে। তোর আরিকের বিয়ে হয়ে গিয়েছে। কি দুঃখ, কি দুঃখ। মাহি এক অন্যরকম চাহনিতে নিলয়ের দিকে তাকায়। তার এই চাহনির মধ্যে লুকিয়ে ছিল অনেক রহস্যের সমাধান। কিন্তু নিলয় সেদিকে পাত্তা না দিয়ে সিগারেট ধরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মধ্যরাতে এশা বাড়ি ফিরল। আজ এখনো এশা ঘুমায়নি। এশার রুমে ঢুকতেই আরিক একটু অবাক হয়। কারণ ভেতরে কেউ একজন লাউডস্পিকারে গান বাজাচ্ছিল। রুমে এসে আরিক দেখতে পায় এশা খাটে বসে আছে। তার পুরো মুখ চুল দিয়ে কভার করা। সে মাথা নিচু করে বসে আছে। কিন্তু হঠাৎ আরিক মিউজিক অফ করে দেওয়ায় এশা মুখের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে নিয়ে বলল, এই গান কেন বন্ধ করেছেন? আগে বলো, মাঝরাতে গান কে শুনে? আমি আর কে? আর শুনুন, আমি ঠিক গান শুনছিলাম না। আমি তো ধ্যান করছিলাম। গান ছেড়ে মাঝরাতে ধ্যান? তো কি ধ্যান করছিলে? আচ্ছা, তুমি কি আমাকে বশীভূত করার চেষ্টা করছিলে নাকি? কারণ এমনিতে তো আমি অনেক রিচ, টল অ্যান্ড হ্যান্ডসাম। সেটাই তো, আপনি অনেক সুন্দর। মনে হয় লাক্স সাবান ইউজ করেন, তাই না? তাই তো বলি, এই রাতের বেলা সূর্যের আলো কোথা থেকে এলো? এখন বুঝতে পেরেছি, এগুলো কোনো সূর্যের আলো নয়। এগুলো তো আপনার রূপের আলো, যা বেয়ে বেয়ে পড়ছে। শুনো, আমি জন্ম থেকেই না এমন সুন্দর। কিন্তু তুমি কি এখন পাগল হয়েছ? নাকি তুমিও জন্ম থেকেই পাগল ছিলে? আমি পাগল? পাগল আমি? তো দেখেন এই পাগলে কি না করতে পারে। কথাটা শেষ করেই এশা আরিকের দিকে তেড়ে আসে। বেচারি দৌড়াতে গিয়ে স্লিপ কেটে পড়ে যেতে নিচ্ছিল। কিন্তু আরিক তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলল। বেশি লাফালাফি করলে এমনি হবে। আমার মধ্যে মহত্ব ছিল বলে সাহায্য করেছি। তা না হলে না এতক্ষণে বোয়াল মাছ ধরতে। আচ্ছা, আপনি যে আমাকে এত জ্ঞান দেন, এগুলো কি ফ্রিতে দেন নাকি টাকা চার্জ করেন? ফ্রিতেই তো দিচ্ছি। তোমার তো ভাগ্য ভালো, এত জ্ঞান তুমি ফ্রিতেই লুপে নিচ্ছ। ও ফ্রি হলে ঠিক আছে, কারণ আমার কাছে আবার খুচরো পয়সা নেই। এশা চৌধুরী দম্পতির সারা রাত এমন ঝগড়া করেই কেটে যায়। এশার কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, তাই আরিক তাকে নিয়ে পরদিন বিকেলে শপিংয়ে যায়। শপিং শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এশা গাড়িতে বসে এক মনে বাহিরের দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছিল এই প্রথম বুঝি সে গাড়িতে উঠেছে। আর প্রথমবার সে ঢাকা শহর ভালো করে দেখছে। এত বাহিরে কি দেখছো? ট্রাফিকে দেখতে পেলে নাকি? উফোর নাম নিবেন না। যেই মানুষ তার প্রেমিকাকে না খুঁজে 2 দিন পরই বিয়ে করে নিতে পারে, তার জায়গা আমার জীবনে নেই। সেদিকে দিয়ে তো আমি ভালোই আছি, তাই না? কত কেয়ার করি তোমাকে। আপনাকেও আমি ছাড়ব না। শুরুতে কি করেছিলেন মনে নেই? আরে ছাড়তে কে বলেছে? আমি চাই তুমি আমাকে তোমার উষ্ণ দেহে শক্ত করে ধরে রাখো। এশা আর আরিকের কথায় কান না গিয়ে এক ধ্যানে বাহিরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ মেইন রাস্তা ছেড়ে গাড়ি একটা গলির মধ্যে ঢুকল। এটা কোন রাস্তা?
এখানে কেন নিয়ে এসেছেন? একটা জিনিস দেখাবো। গাড়ি কিছুক্ষণ চলার পর একটা গলির মোড়ে থামানো হয়। এটা কোন জায়গা আরিক? পতিতাপাড়া। আপনি আমাকে এখানে কেন এনেছেন? বুঝতে পারছি না আপনার উদ্দেশ্য কি। একটু চুপ করে বসো না। এখানে তো আর তোমাকে বিকিকিনির জন্য আনিনি। আমাকে দেখে কি তোমার এমন চরিত্রহীন মনে হয় নাকি? হতেও তো পারেন। চরিত্র ভালো হলে তো অন্যের বাড়ির সম্মান নিয়ে ছিনিমিনি খেলতেন না। আমার এখন নিজের ওপরই রাগ উঠছে। কেন যে আপনার সাথে আসতে রাজি হয়েছি আল্লাহ ভালো জানেন। কি নোংরা একটা জায়গা। তো নোংরা জায়গায় তোমার বোন কি করে? কি বলছেন? আপনি কি মনে করেন নিজেকে জানা তাই বলবেন? ইসে কান ধরে গেল আমার। কথা না বলে সামনে দেখো। ভালো করে চোখটা দিয়ে চেয়ে দেখো তো ওই পতিতা পল্লী থেকে যেই মেয়েটা বের হচ্ছে তাকে চিনো নাকি? বড় আপু। এটা দেখানোর জন্যই আমার তোমাকে এখানে আনা। তোমার বোনের এখানে কাজ কি? আমি আপুর সাথে দেখা করব। তার মনে হয় কোনো সমস্যা হয়েছে। এই একদম এসব করার চেষ্টা করো না। শুনো, আমার রিভেঞ্জ লিস্টের মধ্যে না তোমার ওই বোনও ছিল। তাই সেও আমার নজরে। কিন্তু নজর রাখতে গিয়ে যে এসব কিছু দেখতে হবে তা বুঝতে পারিনি। নিজের পরিবারের মানুষকে নিয়ে খুব গর্ব হয় তোমার, তাই না? দেখো, এত গর্বের পরিণাম কি? আরো অনেক কিছু তুমি জানতে পারবে। শুধু একটু অপেক্ষা করো। একটা কথা কি জানো? যার বোন যৌনপল্লীর একজন পতিতা তার ব্যবহারে না দেমাগ মানায় না। এশার চোখ দিয়ে ছলছল করে জল পড়ছে। কিন্তু সে যেই মিলিকে চিনে সে তো কখনো এত নিচু হতে পারে না। রাতে বাসায় যাওয়ার পরও এশা অনেক কান্না করছিল, যা দেখে আরিকের কিছুটা খারাপ লাগা কাজ করে। এই মেয়েটার প্রতি কেমন জানি ইদানিং মায়া মায়া কাজ করে তার। সত্যিই তো এই মেয়েটার তো কোনোই দোষ নেই। ভাইয়ের দোষের ভাগিদার সে, আশাও তো এমনি নির্দোষ ছিল। আরিক তার গা থেকে সাদা শার্টটা খুলে এশার কাছে গিয়ে বলল, সরি। অনেক বকে ফেলেছি আজ তোমাকে। মেরে দাফন করে মৃত মানুষের কাছে ক্ষমা চাইলে কি কোনো ফল পাওয়া যায় মিস্টার পারফেক্ট চৌধুরী? সরি বললাম তো। আর কি চাও? জানটা বের করে হাতে দিলে কি ক্ষমা করবে? হয়েছে, এত পিটলা খাতিল আমার ভালো লাগে না। রাতে আমাকে বাহিরে যেতে হবে। জরুরি একটা কাজ আছে। তুমি খেয়ে ঘুমিয়ে যেও। এশা উত্তর না দিয়ে চুপ করে বসে রয়। আজ মনে হয় একটু বেশি গরম পড়েছে, তাই না এশা? এসি অন করেও কোনো কাজ হচ্ছে না। আমার কি মনে হয় জানো? আমি একটু বেশি হট হ্যান্ডজম এবং পারফেক্ট। তাই তো যেখানেই যাই সেখানেই পুরো আগুন ধরিয়ে দেই। বিশ্বাস করেন আরিক, আমি আপনার মতো মানুষ আর একটাও দেখিনি। আচ্ছা, আপনি কি আপনার প্রশংসা করতে করতে হাঁপিয়ে যান না? সত্যি কথা বলেছি। এতে হাঁপানোর কি আছে? আচ্ছা থাকো, আমি শাওয়ার নিয়ে আসি। যান যান। শাওয়ার নিয়ে এসে আমাকে উদ্ধার করেন। গোসল শেষ করে আরিক রেডি হয়ে তাড়াতাড়ি তার জরুরি কাজের উদ্দেশ্য বেরিয়ে পড়ল। ইতিমধ্যে তার কাছে লোকেশন সেন্ড করা হয়েছে। 1.5 ঘন্টার জার্নির পর আরিক অবশেষে তার গন্তব্য পৌঁছায়। একটা রিসোর্ট এটা। নাম নিরিবিলি। আরিক আর দেরি না করে রিসোর্টের ভেতরে চলে যায়। তার এখানে আগে থেকেই বুকিং করা ছিল। তাকে আজ সি2তেই যেতে হবে। যেখানে গেলেই হয়তো সব রহস্যের খোলাসা হবে। তাই আরিক কোনো কথা না বলে সি2 রুমের ভেতর ঢুকে পড়ে।
এই রুমের আরেকটা চাবি আরিকের লোকেরা আগেই জোগাড় করে রেখেছিল। রুমের ভেতর ঢুকতেই আরিক একটু চমকে উঠে, কারণ মাহি সেখানে ছিল। কিন্তু তার শরীর পুরো সাদা হয়ে আছে। বিছানার ওপর পড়ে আছে মেয়েটা। শরীরে তিল পরিমাণ রক্ত নেই বলা চলে। শরীর ফুলে গিয়েছে একেবারে। শরীরের সব জায়গায় আলাদা আলাদা করে ফুলে টুইটুম্বুর। আরিক দৌড়ে এসে মাহির পালস চেক করতে গিয়ে আরও অবাক হয়। কারণ তার পালস রেট বন্ধ হয়ে গিয়েছে। মাহির টেবিলে খাবারের একটা প্লেটারও ছিল। আরিকের মনের মধ্যে প্রশ্নের টনক নড়ে উঠে। কিছু ভুল খেয়ে ফেলে নিত। মাহির দেহকে পোস্টমর্টেম করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারের ধারণা, ভয়াবহ অ্যালার্জির প্রভাবে তার মৃত্যু হয়েছে। পুলিশ অলরেডি খোঁজ নেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু তারা যতটুকু বুঝতে পারছে এটা কেন মার্ডার কেস না। কারণ মিস মাহির স্ট্রবেরিতে অ্যালার্জি। আর খাবারের প্লেটারের মধ্যে যেই মিষ্টি ডেজার্ট ছিল সেখানে ড্রাই ফ্রুট ছিল, যার মধ্যে স্ট্রবেরিও ছিল। হয়তো মিস মাহি তা খেয়াল করেননি, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। মাহির ডেড বডি দেখার জন্য নিলয়ও আসে। সে লাশ দেখে বলল, ইস, মেয়েটা কত ভালো ছিল। মানুষের মৃত্যু যে কখন কিভাবে লিখা থাকে সেটা আল্লাহ ছাড়া আর কেউই ভালো করে জানে না। আরিক বারবার নিলয়ের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছিল। কারণ তার লোকের তথ্য মতে মাহি আর নিলয়ের নাকি গোপন সম্পর্ক আছে। আর আজ তাদের দুজনেরই ওই রিসোর্টেই একে অপরের সাথে দেখা করার কথা ছিল। আরিক প্রথমে এসব বিশ্বাস করেনি, কারণ মাহি খারাপ এটা সে জানত। কিন্তু মাহি যে বেইমানি করতে পারে এটা তার ধারণার বাহিরে ছিল। আর তার বন্ধু নিলয় সব সময় তার সাথে থাকে। এত ভালো বন্ধু হওয়ার পরও সে জানত না যে তলে তলে নিলয় টেম্পু চালাচ্ছে। আজ হাতে নাতে ধরার কথা ছিল নিলয় আর মাহিকে। নিজের চোখে সত্য দেখার কথা ছিল। কিন্তু ঘটনা এমন বিগড়ে যাবে তা কে জানত। আরিক সিউর তার লোক তাকে ভুল খবর দেয়নি। কিছু তো একটা ঘটেছেই। কিন্তু সে এখনো তা ধরতে পারছে না। আরিক এক লম্বা ধ্যানে চলে যায়। হঠাৎ নিলয় তাকে বলে উঠল, দোস্ত, যা হওয়ার হয়েছে। ভাগ্যের উপর তো কারো হাত নেই। তুই কষ্ট পাস না। আচ্ছা, এশাকে জানিয়েছিস? মেয়েটা তো এখনো মাহিকে দেখেনি পর্যন্ত। না, জানানো হয়নি। কিন্তু আমার মনে হয় না ওকে এসব বিষয়ে কিছু জানানো উচিত। ওমা, এই মনে হলো তোর? আমি তো ভেবেছি তুই মৃত মাহির সাথে এশার শেষ দেখাটা করিয়েই দিবি। তাই তো আমি নিজেই তোর বাড়িতে ফোন দিয়ে বলে দিলাম এশাকে এখানে আনার জন্য। তুই বাসায় ফোন করেছিলি? আমার পারমিশন ছাড়া কি করে তুই এত রাতে বাসায় ফোন করে এশাকে এখানে আনার মতো সিদ্ধান্ত? না, জানানো হয়নি। কিন্তু আমার মনে হয় না ওকে এসব বিষয়ে কিছু জানানো উচিত। ওমা, এই মনে হলো তোর? আমি তো ভেবেছি তুই মৃত। না, জানানো হয়নি। কিন্তু আমার মনে হয় না ওকে এসব বিষয়ে কিছু জানানো উচিত। ওমা, এই মনে হলো তোর? আমি তো ভেবেছি তুই মৃত মাহির সাথে এশার শেষ দেখাটা করিয়েই দিবি। তাই তো আমি নিজেই তোর বাড়িতে ফোন দিয়ে বলে দিলাম এশাকে এখানে আনার জন্য। তুই বাসায় ফোন করেছিলি? আমার পারমিশন ছাড়া কি করে তুই এত রাতে বাসায় ফোন করে এশাকে এখানে আনার মতো সিদ্ধান্ত নিলি? চিল ব্রো। এত চটে কেন যাচ্ছিস? আমি এখনই ড্রাইভারকে নিষেধ করে দিচ্ছি। আর কিছুই করা লাগবে না। ওই দেখ, তোর বিবি সাহেবা হাজির। আরিক পেছনে ঘুরতেই দেখে এশা ভয়ে ভয়ে চোখে তাকিয়ে চারিদিকটা ভালো করে দেখছে আর হেঁটে হেঁটে এদিকটাই আসছে। এশার পেছনে 3 জন বডিগার্ডও আছে। 1 জন মেয়ে আর বাকি 2 জন ছেলে।
শুরু থেকে এরাই এশাকে দেখে রাখে। আরিক এশাকে দেখা মাত্র বলল, এশা এদিকে আসো। আমাকে এত রাতে হাসপাতালে কেন আসতে বলা হয়েছে? আমি বলিনি। এই নিলয় আমার হয়ে তোমাকে আনার জন্য ওকালতি করেছে। আরিক রেগে গিয়ে এশার বডিগার্ডদের বলল, এই তোমাদের দ্বারা কি একটা কাজও ঠিক মতো হয় না? যে কেউ বললেই কি মাঝরাতে এশাকে নিয়ে বেরিয়ে পড়বে নাকি? স্টুপিডের দল। স্যার সরি। কিন্তু নিলয় স্যার তো বলল আপনি নাকি ইমার্জেন্সিতে এশা ম্যামকে নিয়ে হাসপাতালে আসতে বলেছেন। আরিক একবার হায়নার দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায়। আর তারপর আবারও গার্ডদেরকে বলে, নিলয় বলেছে কিন্তু আমি তো আর বলিনি। নেক টিম এমন ভুল করলে সরি চাওয়ারও সময় পাবে না। সরি স্যার। আসলে নিলয় স্যারের বদলে অন্য কেউ বললে আমরা এত রাতে ম্যামকে নিয়ে এখানে আসতাম না। এর আগে তো আপনিই একবার বলেছিলেন নিলয় স্যার কিছু করতে বললে না করা যাবে না। তাই আর কি হয়েছে হয়েছে। এখন এসব বাদ। ওয়ালাই আমি যা বলবো তাই করবে। জি স্যার। কিছুই তো আমার মাথায় ঢুকছে না। আরিক আপনি আমাকে এখানে কেন এসেছেন? নিলয় এবার চোখ বাড়িয়ে এশাকে বলল। আসলে এশা, একটা স্যাড নিউজ আছে। মানে? মাহির নাম তো শুনেছ। সে মারা গিয়েছে। তার জন্যই আমরা এখানে। আর তাই তোমাকেও এখানে আসতে বলা হয়েছে। মাহির মৃত্যুর কথা শোনা মাত্রই এশার চোখ কপালে উঠে যায়। কি করে মারা গেল? তেমন কিছু না। নর্মাল মৃত্যু। অ্যালার্জির প্রভাবে মৃত্যু হয়েছে। আরিক আরিক একে একে এশাকে সব খুলে বলল। এমনকি এশা মাহির মৃত শরীরটাকেও দেখল। লোকজনের অনেক ভিড়। মেম্বারের মেয়ে মারা গিয়েছে, ভিড় তো হওয়ারই কথা। আরিকের বাবা মাও এসেছিল। এশাকে আরিকের সাথে থাকতে দেখে অনেকে আবার বলাবলি করছিল, ওমা মাহির প্রেমিকের সাথে এই মেয়ে আবার কে? সবাই এশাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। বিষয়টা লক্ষ্য করে আরিক নিলয়কে বলল, নিলয় দেখেছিস সবাই কেমন ভাবে এশাকে দেখছে? এশা অস্বস্তি বোধ করছে। জাস্ট এই জন্যেই আমি চাইনি এশা এখানে আসুক। আরিক দেখ যা হওয়ার হয়েছে। এখন এমন একটা মুহূর্তে এসে এত শোরগোল করিস না। এটা হাসপাতাল, তোর বাড়ি না। এশার কাছে সব কেমন জানি গুলিয়ে যাচ্ছিল। কিছুতেই সে পয়েন্ট মিলাতে পারছে না। মাহি তো আরিকের জিএফ ছিল। আরিক কি মাহিকে সত্যি মারতে পারবে? কিন্তু ওই স্বপ্নটায় তো সে দেখেছিল আরিকের হাতে মাহির মৃত্যু হয়। এখন তো স্বপ্ন দেখার 2 দিন পরপরই সত্যি সত্যি মাহির মৃত্যু হয়েছে। তার মানে কি সত্যি স্বপ্ন সত্য হয়? আরিক তো যাওয়ার আগে বলে গিয়েছিল তার নাকি ইম্পর্ট্যান্ট কাজ আছে। আর এখন সে দেখছে মাহি মেয়েটা লাশ হয়ে পড়ে রয়েছে। তাহলে কি আরিকের কাজ এটা? কিছুতেই মাথা কাজ করছে না। আরিক মাহির বাবা মায়ের সাথে কথা বলছিল। একমাত্র মেয়ে ছিল তাদের। বাবা মায়ের বুক আজ খালি হয়ে গিয়েছে। এশা একা একা বসে আছে। গার্ডরা তার কাছেই আছে। হঠাৎ নিলয় তার কাছে এসে বসল। সে তাকে জিজ্ঞেস করল, এশা তোমার চোখ মুখ এমন কেন দেখাচ্ছে? খারাপ লাগছে বুঝি? না। আচ্ছা তোমার কি মনে হয় মাহির মৃত্যু স্বাভাবিক? স্বয়ং ডাক্তার যাবিত পুলিশ সবাই সে কথাই বলেছে। তারপরও তোমার কিছু বলার আছে? হ্যাঁ। তাই তো দেখছি। এশা এবার নিজের মনকে শান্ত করে মনে মনে বিড়বিড় করে বলল, হয়তো আমি একটু বেশিই ভাবছি। না জেনে শুনে স্বপ্নের কথায় একজনকে তখনই ভাবতে পারি না আমি। কি ভাবছ? না কিছু না। আচ্ছা আমি আসি। বাসায় যাব আমি। খারাপ লাগছে আমার শরীর।
বাক্য শেষ করে এশা আরিককে ডাক দিল। এশার ডাকে সাড়া দিয়ে আরিক এশার কাছে আসল। আচ্ছা চলো বাসায় যাই। তুমি কি ডিনার করেছিলে? না। রাতে খেতে চাও না কেন তুমি? বুঝি না। আচ্ছা চলো আজ আমরা লেট নাইট ডিনার করব। না 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 চলেন বাসায় যাব আমি। আমার শরীর ভালো লাগছে না। যেমন আপনার ইচ্ছে মহারানী। কথাটা বলে আরিক নিলয়ের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। নিলয় যে রাগে ফোঁসফাস করছে তা কিন্তু আরিক ভালোই বুঝতে পারছে। আর তাই নিলয়কে আরেকটু চটিয়ে তার কিন্তু বেশ ভালোই লাগছে। আরিক আর দেরি না করে এশাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। নিলয় বাধা দিতে গিয়েও আর দেয়নি। বাসায় আসার পর এশা কোন কথা না বলেই ঘুমাতে চলে যায়। আরিকের একটা বাজে স্বভাব আছে, আর সেটা হচ্ছে সে খালি গা হওয়া ছাড়া রাতে ঘুমাতে পারে না। রাতে আরিক যখন ঘুমাতে যাওয়ার আগে নিজের গা থেকে শার্ট খুলল আর তখনই শার্টের ভিতরে থাকা তার পেশিবহুল বডিটা আড়াল থেকে বেরিয়ে আসল। সুদর্শন পুরুষরা নিজেদের শরীরের পেশি নিয়ে একটু বেশিই যত্নশীল হয়ে থাকে। আরিক বিছানায় এসে আস্তে করে এশার পাশে এসে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। তাই সে বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দায় গিয়ে সে একটা নাম্বারে কল দিল। হ্যালো। আমার সাহায্য যদি পেতে চাও তবে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। আপনি একবার বলেই দেখেন না। কি করতে হবে বলুন? মিলির ওপর নজর রাখতে হবে তোমাকে। ওর উপর কেন? কারণ তার ভেতর একটা গাপলা আছে। তাকে পতিতা পল্লীতে দেখেছি, তাও একবার দুবার না, অনেকবার। আরিক আস্তে আস্তে সকল কাজ ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিকে বুঝিয়ে দিল। ব্যক্তিটিও তার কথায় সম্মতি জানিয়ে ফোন রেখে দেয়। কথা বলা শেষ হয়ে গেলে আরিক রুমে এসে এশার পাশে বসল। টেবিল ল্যাম্পটি জ্বালিয়ে এশাকে একবার ভালো করে দেখে নিল সে। আহা কি মায়া ভরা একটা মুখ মেয়েটার। আচ্ছা এই মুখটা আমার সর্বনাশ ডেকে আনবে না তো? কেন জানি আমি আগের আরিকের মতো আচরণ করতে পারছি না। কেনই বা আমি এই মেয়ের সাথে আর রুডলি কথা বলতে পারি না? কেন? তবে কি আমি এই মেয়েকে ভালোবেসে ফেলেছি? এটাই কি ভালোবাসা? মাহি আমার জিএফ ছিল, কিন্তু তবুও তার মৃত্যুতে আমার একটুও খারাপ লাগেনি। কিন্তু এই মেয়ের কথা ভাবলেই হৃদয়ের কম্পন কেমন করে যেন বেড়ে যায়। কিন্তু যাই হোক না কেন, যে আসল অপরাধী সেই শাস্তি পাবে। আমি চাই না আমার হাতে কোন নির্দোষের প্রাণ যাক। সকালে নিলয় ঘুম থেকে ওঠার পর তার ফোনে আবারও একটা কল আসল। নিলয় আর কলে থাকা সেই ব্যক্তির কথোপকথনের মাধ্যমে এটা বোঝাই যাচ্ছিল যে সে ওই ব্যক্তিকে তার সাথে দেখা করার জন্য ক্লাবে আসতে বলেছে। ভর দুপুরে যখন পরিবেশ একেবারে নির্জন তখন ওই ব্যক্তি নিলয়ের সাথে দেখা করার জন্য তার ক্লাবে আসে। ক্লাব এখন পুরো ফাঁকা, কারণ সন্ধ্যার পর থেকে এ ক্লাব চালু হয়। নিলয় তার রুমের বারান্দায় দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল। লোকটি নিলয়ের রুমে ঢুকতেই নিলয় তা বুঝে যায়। সে উল্টো দিক থেকেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করে, তাহলে তুমি চলেই এসেছ? কথা শেষে সে ওই ব্যক্তিটির দিকে ঘুরে দাঁড়ায়। কেন আমার সাথে তুমি এমন করছো? আমার কি দোষ? তোমাকে ভালোবাসা, ভরসা করা। শুনো আখি, মেয়েদের না ওই একটাই দোষ, আর সেটা হচ্ছে আমাকে ভালোবাসা। এখন পরিস্থিতি তেমন না। আমি তোমার বাচ্চার মা। আমি তোমাকে ভালোবাসি। কেন আমার সাথে এমন করছো? তুমি আমার জন্য কি করতে পারবে? সব করতে পারবো। আমাকে শুধু নিজের করে নাও। বাবা মা জানতে পারলে আমাকে জিন্দা দাফন করে দিবে। একটা কথা বলি, তুমি যেই মেয়ে না জানি কত ছেলেদের সাথে রাত কাটিয়েছ, তাহলে আমি কি করে বুঝবো এই বাচ্চার বাবাকে?
ছি, এই কথা কি করে বললে? তুমি ভালো করেই জানো তুমি আমার জীবনে আগত প্রথম পুরুষ। আমি আমার সব দিয়ে দিয়েছি তোমাকে পাওয়ার জন্য। এটাই তো তোমাদের মতো গবেটদের বৈশিষ্ট্য। সহজেই একটা ছেলেকে বিশ্বাস করে নিজের সব দিয়ে বসো। আর আমাকে তো কোনো দোষও তো দিতে পারবে না, কারণ আমি বলিনি যে তোমার সাথে আমি সম্পর্কে যাব। বরং তুমি নিজেই রাজি হয়েছিলে। মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার কথা? 6 মাস আগে একটা রিসোর্টে আমাদের দেখা হয়েছিল। আমাকে একবার দেখেই তোমার অন্তরে ফুল ফোটা শুরু করে দেয়। আমার কাছে তুমি নিজ থেকে সেদিন এসেছিলে। তারপর আমাদের মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এভাবেই তো একদিন আমি তোমাকে শুধুমাত্র জিজ্ঞেস করেছিলাম, আখি তুমি আমার জন্য কি করতে পারবে? তুমি বলেছিলে সব। সেদিন আমি তোমাকে একটা কথাই বলেছিলাম, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমার সাথে শারীরিক সম্পর্কে যাব। কি সহজেই না রাজি হয়ে গিয়েছিলে। কি করতাম আমি? আমি মনে করেছিলাম আমাদের মাঝে একবার শারীরিক সম্পর্ক তৈরি হয়ে গেলে আস্তে আস্তে আমি তোমার মনে গভীর জায়গা করে নিব। কিন্তু এর পরিণতি যে এতটা ভয়ানক হবে তা কে জানত? মানে কি লেভেলের মেয়ে তুমি একবার ভেবে দেখেছো? তুমি চাইলে কিন্তু এশাকে রক্ষা করতে পারতে, কিন্তু তা না করে তুমি শুধু আমার বউ হওয়ার জন্য এশার জীবন পর্যন্ত বাজি লাগিয়ে দিয়েছ। আমি কি করতাম? তুমিই তো আমার গোপন ভিডিও বানিয়েছ। আর সেগুলো তোমার বন্ধুকে দিয়েছ। আরে তোমার ইজ্জত তো এমনিতেও ছিল না। শুধু শুধু কোনো আরেকটা মেয়ের জীবন নষ্ট করে দিলে। তোমার মতো নষ্টা মেয়ের জীবন বাঁচাতে তোমার বোনটার জীবন বরবাদ। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তোমার বউ হওয়ার জন্য আমাকে যদি আরো নিচে নামতে হয় তবে আমি তাই করব। আরিক কিন্তু আগে তোমার পরিবার সম্পর্কে কিছুই জানত না। তুমিই সবার খবর দিয়েছ ওকে। আমাকে সে ব্ল্যাকমেইল করেছে। আমি কি করতাম? আর এসব ঘটেছে তোমার জন্য। আমার না তোমার কথা শুনলে হাসি পায়। তুমি ইচ্ছে করে এই বাচ্চা নিয়েছ তাই না? ভালোই তো বুঝতে পেরেছ। হ্যাঁ, আমি ইচ্ছে করেই নিয়েছি। যেদিন থেকে তুমি আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছ, দেখা করা কমিয়ে দিয়েছ, সেদিন থেকেই আমার মনের মধ্যে তোমাকে হারানোর ভয় কাজ করা শুরু করে। ভেবেছিলাম একবার বাচ্চা হয়ে গেলে তো আমাকে আর তুমি ফেলে দিতে পারবে না। তখন আমাকে বিয়ে করতে তুমি বাধ্য। প্ল্যান করেছ ঠিকই, কিন্তু কাঁচা হাতের প্ল্যান। দুনিয়ায় তো টাকা ওলার অভাব নেই, তাহলে আমার কাছে কেন মরতে এসেছ? কারণ আমার তোমাকেই চাই। কিন্তু তুমি তো জানি আমি নারী পাগল। তাহলে জেনে শুনে কেন আমাকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করবে? একবার আমাকে বিয়ে করে দেখো। সংসার শুরু করো। বাচ্চার বাবা হলে দেখবে দুনিয়ার কোনো নারীর প্রতি আর কোনো ফিলিংস কাজ করছে না তোমার। আমি যদি তোমাকে বিয়ে করতে রাজি হই তাহলে আমার কি কাজে লাগবে তুমি? তোমাকে বিয়ে করার জন্য আমি খুন পর্যন্ত করতে পারি জান। আদেশ করেই দেখো। এ দিল খুশ হো গেয়া। খুন করতে হবে না, আপাতত তোমার বোনকে আমার শয্যাসঙ্গিনী করার ব্যবস্থা করো। নিলয়, তোমার মাথা ঠিক আছে? তুমি আমার বোনের সাথে রাত কটাতে চাও এটা আবার আমাকেই বলছো? ডার্লিং, বলেছি তো তোমাকে বিয়ে করব। আমাদের সংসার হবে, বাচ্চা হবে। এত কিছুর জন্য আমি রাজি হয়ে গেলাম আর তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না। কিন্তু আরিক, ওকে ম্যানেজ করার দায়িত্ব তো তোমার বেবি। ভেবে দেখো কি করবে। সবকিছু নির্ভর করছে তোমার উপর। এসব শুনে আখি একবার নিলয়ের দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়ে। আর তারপর ঘাড় নেড়ে নিলয়ের প্রস্তাবে সম্মতি জানায়। এটা দেখে নিলয় একটা বাঁকা হাসি দিয়ে আখিকে বুকে টেনে নিয়ে কিস করল।
নিলয়ের এই স্পর্শ আখিও অনেক দিন যাবৎ মিস করছিল। তাই সে হঠাৎ এমন স্পর্শে ব্যাকুল হয়ে যায়। তারপর আর কি? শুরু হয় শারীরিক সুখের গল্প। ক্লাব থেকে চলে যাওয়ার সময় আখি ভালো করে নিলয়কে একবার দেখে নেয় এবং মনে মনে একটা কথাই ভাবতে থাকে, আমার একটাই লক্ষ্য, আমি নিলয় খানের বউ হব। এই খান বংশের একমাত্র বউ। সব টাকা, সব সম্পত্তি আমার। টাকার জন্য আমি সব করতে পারি। নিজেও বিক্রি হতে পারি আর অন্যকেও বিক্রি করতে পারি। তুমি তো শুধুমাত্র আমার কাছে একটা শরীর চেয়েছ। আমি এটাও জানি যে একমাত্র আমিই সেই নারী যে কিনা এতদিন যাবৎ তোমার সাথে থাকতে পেরেছি। বাকিরা তো মাত্র কয়েক ঘন্টার জন্য অতিথি হয়ে এসেছিল। আর ওই এসাও কয়েক ঘন্টার জন্য তোমার বিছানায় আসবে, তারপর তাকেও তুমি ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু এসবে আমার কিছু যায় আসে না। কে আমার বোন আর কে না। টাকাই আমার কাছে বেশি মূল্যবান। আর এমনিতে ওই এশাকে আমার কাছে বোন কম, আপদ বেশি লাগে। আর আপদ জিনিসটা যত তাড়াতাড়ি বিদায় করা যায় ততই ভালো। আখি এসব জঘন্য চিন্তা ভাবনা মাথায় নিয়ে সেখান থেকে বিদায় হয়। আখি সেখান থেকে বের হয়েই আরিককে কল করে। কোনো খবর এখনো পাওনি? না, এখনো তো কিছুই পাইনি। তো অযথা আমাকে কেন কল করেছ? আসলে আমি তো অনেক দিন ধরে আপুকে দেখি না। যদি কিছু মনে না করেন, একবার তার সাথে আমি দেখা করতে চাই। মোটেও না। ফোন রাখো। আরিক ফোন কেটে দেয়। আরিক তার অফিসেই ছিল। সে বিদেশ যাওয়াটাও ক্যান্সেল করে দিয়েছে। কারণ এখানকার পরিবেশে সে রক্তের গন্ধ অনুভব করছে। আমার আগে যে করেই হোক বের করতে হবে মাহির মৃত্যুর পেছনে নিলয়ের হাত আছে কিনা। যদি সত্যি এসবের পেছনে নিলয়ের হাত না থাকে, তাহলে তো তার সাথে অনেক অন্যায় করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আরিকের কেবিনে একজন লোক আসে। স্যার, আপনি যেমনটা বলেছিলেন মাহি ম্যামের বাসায় তল্লাশি করা হয়েছে, কিন্তু সেখানে আমাদের লোকেরা কোন কিছুই পায়নি। আমার কি মনে হয় জানেন? মাহি ম্যামের মৃত্যু ওই অ্যালার্জির কারণেই হয়েছে। আরে তোমরা আমার লোক হয়ে এত তাড়াতাড়ি হাল কি করে ছেড়ে দিচ্ছ? আর যেই খাবারের স্যাম্পলগুলো ল্যাবে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল, ওগুলোর রিপোর্ট কি এসেছে? জি স্যার, আমি এখনই আপনাকে এনে দিচ্ছি। সেদিন যে খাবারগুলো মাহি খেয়েছিল সেখান থেকে আরিক কিছুটা সুযোগ বুঝে আগেই সংগ্রহ করে রেখেছিল। আর সেগুলোই সে পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠায়। রিপোর্ট দেখার পর আরিকের মাথা আরও বিগড়ে যায়। কারণ রিপোর্টটি একেবারেই স্বাভাবিক ছিল। অর্থাৎ খাবারে কোনো ধরনের ঝামেলা কিংবা কোন বিষ প্রয়োগ করা হয়নি। তাহলে কি সত্যি সামান্য অ্যালার্জির জন্য মাহির মৃত্যু হয়েছে? ইস, মাথাটা আমার একবারে কাজ করছে না। কিন্তু আমি হঠাৎ এসব নিয়ে কেন পড়ে আছি? আমার উদ্দেশ্য তো ছিল এশার জীবন নষ্ট করে দেওয়া, মাহির সহ ওর পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া। তখনই আরিকের কাছে অচেনা একটা নাম্বার থেকে বার্তা আসে। আমি কে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে মাহির আসল খুনিকে খুঁজে বের করুন। খুনিকে খুঁজে বের করলে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। একটা কথা মনে রাখবেন, খুনির মধ্যেই লুকিয়ে আছে পেছনের সকল রহস্যের সমাধান। বার্তা পড়া শেষ হলে আরিক তার ফোনটি টেবিলের ওপর রেখে দেয়। তারপর ভাবতে থাকে, এ আবার নতুন কোন আপদ এসে হাজির হয়েছে গল্পের মোড়ে। আর আমার নাম্বারটা বুঝি এতটাই সস্তা হয়ে গিয়েছে। রোজই দেখি কোন না কোন নাম্বার থেকে কল, মেসেজ আসতেই থাকে। বুঝতে পেরেছি এইবার এই সিমটা আমাকে বদলে ফেলতেই হবে। বাড়ির মধ্যে ঢুকে আরিক একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কারণ পুরো বাড়ি ধোয়ায় একেবারে বিদঘুটে হয়ে গিয়েছে। শ্বাস নেওয়াও ভারী মুশকিল। আরিক ভালো করে লক্ষ্য করতেই বুঝে যায় এই ধোয়ার উৎস রান্নাঘর।
তাই সে আর দেরি না করে তাড়াতাড়ি করে সেখানে দৌড়ে যায়। সেখানে গিয়ে সে এশাকে মাটিতে পড়ে থাকতে দেখে। তাই সে চুলার গ্যাস বন্ধ করে এবং এক্সজস্ট ফ্যান অন করে তাড়াতাড়ি এশাকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। এশার হাত মুখে কালি মাখা, আর হাতের কিছু জায়গায় গরম তেলের ছিটাও পড়েছে। ডাক্তার এসে এশাকে দেখে কিছু মেডিসিন লিখে দিয়ে যায়। আরিক এখনো এশার পাশেই বসে আছে। হঠাৎ করেই এশা চোখ মেলে তাকায়। এশা, ঠিক আছো? এখন কেমন লাগছে? আমি ঠিক কি করে থাকব? দেখছেন না কত বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছি আমি। তা তো দেখলামই, কিন্তু এই অবস্থা কি করে হয়েছে তোমার? আমি রান্না করতে গিয়েছিলাম। তুমি রান্না পারো? না, পারি না। তাই তো চেষ্টা করতে গিয়েছিলাম। এত পাকামো কেন করতে যাও? আর মুখের কি অবস্থা হয়েছে দেখেছো? তোমাকে দেখে তো আমার এখন ভয় করছে। আপনি মজা নিচ্ছেন। মজা আর নিতে পারলাম কই? হাতটা দেখি। আহ, ধরবেন না। অনেক জ্বালাপোড়া করছে। খুব জ্বলছে বুঝি? ওয়েট, আমি মলম লাগিয়ে দেই। তো কি রান্না করেছো সেটা তো আমাকে বললে না। তেমন কিছু না। দুধ নিয়ে গরুর মাংস। কি? বুঝতে পেরেছি তোমার উদ্দেশ্য ছিল পায়েস তৈরি করা, কিন্তু ভুল উপকরণ ব্যবহারের ফলে গরুর মাংসের পায়েস তৈরি হয়ে গিয়েছে। আরে না, আমি তো এমন একটা খাবার তৈরি করতে চেয়েছিলাম যেখানে দুধ এবং গরুর মাংস উভয়ের পুষ্টিগুণ একসাথেই পাওয়া যাবে। আল্লাহ বাঁচিয়েছে আমাকে। এমন খাবার খেয়ে মরার থেকে গুলি খাওয়া ভালো। এসব বলে আরিক এশার হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। আর এশা একটু পর পর ব্যথায় ছ্যাঁত করে উঠছিল। হঠাৎ মলম দিতে দিতে আরিকের চোখ যায় এশার ঠোঁটের দিকে। কেমন জানি হঠাৎ করেই মনের ভেতর একটা শিহরণ কাজ করা শুরু করে তার। আরিক তাড়াতাড়ি করে এশার থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে তাকে বলল, এখন কি কিছুটা ভালো লাগছে? একটা কথা বলি, তুমি আর ভুলেও রান্নাঘরে পা রাখবে না। আর তোমাকে ওইখানে ফেলে রেখে বাড়ির কাজের লোকেরা কই গিয়েছিল? আমি কি খালি খালি টাকা দেই নাকি ওদের? যদি বাড়ির বউয়েরই রান্না করার দরকার পড়ে তাহলে আমি বাবুর্চি কেন রেখেছি? সব কটা অপদার্থ। এই যে শুনেন, কারো কোনো দোষ নেই। আপনি আবার কারো চাকরি খেয়ে দিয়েন না। এর আগেও আমার জন্য একজনের চাকরি গিয়েছে। আমি চাই না আর কারো পেটে এভাবে লাত পড়ুক। কিন্তু, কোনো কিন্তু না। আমি কথা দিচ্ছি আর আপনার অনুমতি ব্যতীত পাকামি করতে যাব না। রান্না করতে কি খুব মন চায়? এশা হ্যাঁ বোধক ইশারায় মাথা নাড়ায়। তাহলে আগে সুস্থ হয়ে নাও, তারপর আমি নিজ হাতে তোমাকে রান্না শিখিয়ে দিব। ওমা, আপনি রান্না পারেন? আবার জিগায়, কি করে পারেন? বলেছিলাম না আমি পারফেক্ট পুরুষ। আর পারফেক্ট পুরুষরা সবর্দা রোয়ান্ডার। হ্যাঁ তাই তো। আমি তো ভুলেই গিয়েছিলাম। নিলয় নিজের আড্ডাখানায় ফোন নিয়ে ব্যস্ত। কার সাথে যেন উঁচু গলায় সে কথা বলছে। আমি কিছু জানি না। যে করেই হোক আমার ওই মেয়েকে চাই। যেখান থেকে পারিস, যেইভাবে পারিস তোরা ওকে খুঁজে বের কর। শালি আমার সব প্ল্যান টানা হলে ভেস্তে দিবে। আমরা যে করেই হোক খুঁজে বের করবই স্যার। আমি জানি। আর শুন, ডিল অনুযায়ী সব কিন্তু পারফেক্ট হওয়া চাই। আমি সব কিছু নিখুঁত পছন্দ করি। সব কাজ ঠিক করে করবি। কারণ এটা কিন্তু নতুন পার্টি আমাদের। জি স্যার, আপনি একদমই চিন্তা করবেন না এসব নিয়ে। এই বলে লোকটি নিলয়ের সামনে থেকে চলে যায়। নিলয়ও আর সেখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে নিজের হোটেল রুমে প্রবেশ করল, যেখানে তার মনোরঞ্জনের জন্য রাখা হয়েছিল 17 বছর বয়সী এক কুমারী মেয়েকে।
মেয়েটি গুটিসুটি মেরে বিছানার এক কোণে বসে চোখের জল ফেলছিল। চোখে মুখে ভয়ের চাপ, কান্ত চোখ। নিলয় মেয়েটিকে দেখে একটা বাঁকা হাসি দিল। আর তারপর বলে, ন্যাকামি বন্ধ করো, এসব কান্নাকাটি আমার একদম পছন্দ না। এক ধমকে মেয়েটা চুপসে যায়। নিলয় এবার ধীরে ধীরে মেয়েটার দিকে এগোতে থাকে। মেয়েটা তাকে দেখে যতটা সম্ভব পিছাচ্ছিল, কিন্তু তার শেষ রক্ষা কিছুতেই হয়নি। এক নিমিষেই নিলয় তার শক্ত হাত দিয়ে মেয়েটিকে টেনে নিজের কাছে নিয়ে আসল। আর তারপর বলল, তোমার ভাগ্য ভালো, আমার সেবা করার সুযোগ পাচ্ছ তুমি। আর তার একমাত্র কারণ হচ্ছে তুমি ভার্জিন। ভার্জিন মেয়ের ভার্জিনতা নষ্ট করার মজাই অন্যরকম। এই কাজ করার সময় এক অদ্ভুত ফিলিংস কাজ করে, যা বলে বুঝানোর মতো নয়। নিলয় এবার মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েটির আর্তনাদে পুরো ঘর কেঁপে উঠছিল। ভাইয়া ছাইরা দেন আমারে, আপনার পায়ে পড়ি, আমার বিয়া ঠিক হইছে ভাইজান, আমারে ছাইরা দেন, আমার ইজ্জত আমারে ভিক্ষা দেন। কে শোনে কার কথা? হায়নার মতো হিংস্র প্রাণী কি কখনো তার শিকারকে এভাবে হাতছাড়া করে? সকালে নিলয়ের যখন ঘুম ভাঙে তখন সে বিছানায় রাতের সেই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটির অবস্থা দেখে মনে হচ্ছে রাতের ঠেলা এখনো সামলে উঠতে পারেনি, অজ্ঞান হয়ে পড়ে আছে। নিলয় বিছানা ছেড়ে ওয়াশরুমে যাওয়ার আগে তার লোককে কল করল, একে এখান থেকে নিয়ে যাও, আর আগে একে সুস্থ করে তুলো। কারণ আজ থেকে যে ওর নতুন দুনিয়া ওর জন্য অপেক্ষা করছে। জি স্যার, চিন্তা করবেন না একদম। আরিক সকালে যখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এশা তখন সোফায় বসে বসে তাকে দেখছিল। আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসব। আর শুনো, আজ সারাদিন তুমি কিন্তু রুমেই বিশ্রাম করবে। জি, বুঝতে পেরেছি। আরিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলল, ইস আরিক, তুই এত পারফেক্ট কেন? এত হ্যান্ডজম কেন? একটু কম সুন্দর করে কি দোষ হতো? দুনিয়ার সব মেয়েরা যে তোকে পেতে চায়, তুই এখন তাদের মন কি করে রাখবি? আরিকের বকবক শুনে এশা বলল, হায় আল্লাহ, আবার শুরু করে দিলেন। আপনি পারেন ও বটে। আরিকের সাথে কথা বলতে বলতে এশার চোখ যায় আরিকের টেবিলে রাখা একটা ঔষধের কৌটার ওপর। এটা কিসের ঔষধ? কই দেখি। আরে এটা তো ঘুমের ঔষধ। আপনি ঘুমের ঔষধ খান নাকি? ইদানিং আমার একটুও ঘুম আসে না। কি করব বলো? কিন্তু ওটা আবার তুমি ট্রাই করে বসো না। ঘুমের ওষুধের কারণে মানুষের কিন্তু মৃত্যুও হয়। মৃত্যু? মৃত্যুর কথা শুনে এশার মাথায় কিছু একটা আসে। সে ভাবনার দুনিয়ায় পাড়ি জমায়। এশা ভাবনার দুনিয়া থেকে বেরিয়ে এসে আরিককে জিজ্ঞেস করল, আচ্ছা আরিক, আপনি কি এখনো অফিসে বসে বসে সিসিটিভি ক্যামেরায় আমাকে পাহারা দেন নাকি? কই না তো। তো ওই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন কেন? ফেলে দেন। একটা কথা বলি, ক্যামেরা তো ঠিকই লাগানো আছে, কিন্তু ওটার পাওয়ার অফ করা। আই মিন ওগুলো অকেজু। ও আগে বলবেন না। আচ্ছা, আপনি তাড়াতাড়ি কাজে চলে যান। কত কাজ আপনার, তাড়ানো লাগবে না। আমি এখনই যাচ্ছি। আজ আমার সকলে একটা মিটিং আছে, তাই নাস্তা করতে পারবো না। আমার আসতে আসতে রাত হয়ে যাবে। ওহ আচ্ছা, ঠিক আছে। ভালোভাবে যান। এশাকে বিদায় দিয়ে আরিক গাড়িতে উঠে পড়ল। এক এক করে 3টা গাড়ি আরিকের পার্কিং লট থেকে বেরিয়ে পড়েছে। মাঝখানের কালো গাড়িটায় আরিক ছিল, আর সামনের ও পেছনের সাদা গাড়ি দুটোয় তার লোকেরা। আরিক যেতেই এশা খুশিতে একটা ডিঙ্কু নাচ দিয়ে উঠে।
বেশি খুশি হলে তার এই নাচ দিতে মন চায়। এটাকে নাচ না বলে ব্যাং লাফও বলা চলে। এশা আর এক দণ্ড দেরি না করে দৌড়ে গিয়ে আরিকের সেই পাওয়ারফুল ঘুমের ঔষধটা হাতে নিল। আর তারপর সে বলল, বাবু আরিক, তুমি এশাকে এখনো চিনোনি? কি ভেবেছ? আমি 5 ফুট বলে আমার মাথার ব্রেন ছোট? আরে আরিক, তুমি নিজেই তো একটা বুদ্ধিহীন অনুজীব। তুমি জানো না, ছোটবেলায় জাস্ট আমার মাথায় একটা আপেল পড়ে নি বিদায় আজ আমি আইনস্টাইনের মতো হতে পারিনি। আজ আমি তোমার সব চেলাপেলাকে নরক থেকে থুক্কু স্বর্গ থেকে সফর করিয়ে এনে ছেড়ে দিব। কথাটা বলে এশা আর দেরি না করে রান্নাঘরে চলে যায়। অনেক কষ্টে সে একটা রান্নার বই জোগাড় করেছে, আর এটা দেখেই আজ সে রান্না করবে। ম্যাম, আপনার তো কিচেনে আসা নিষেধ, এখানে কেন এসেছেন? ম্যামকে? আপনি? তাহলে আপনি আমাকে হুকুম দিবেন নাকি আমি আপনাকে? কিন্তু ম্যাম, ম্যাম ট্যাম বললে কাজ হবে না। জানতো যে ডট। এশা ধমকে সবাইকে কিচেন থেকে বের করে দেয়। তারপর মন দিয়ে রান্নায় লেগে পড়ে। কিছুক্ষণের মধ্যে তার রান্নাও শেষ হয়ে যায়। এই প্রথম সে কোনো ঝামেলা না করে রান্না করেছে। যদিও লবণ মরিচ দেওয়ার সময় বাবুর্চির সাহায্যের প্রয়োজন পড়েছে তার। রান্না শেষে এশা একটা শান্তির নিঃশ্বাস ফেলে। তারপর জামার ভেতর থেকে ঘুমের ঔষধটি বের করে তা গুঁড়ো করে নেয়। আচ্ছা, একটা ঔষধে তো আর কাজ হবে না। এর থেকে ভালো 5-7টা একসাথে গুঁড়ো করে দিয়ে দেই। অনেকক্ষণ সবাই ঘুমিয়ে থাকতে পারবে, খালি কেউ না মরলেই হয়েছে। অফিসে আরিক ল্যাপটপে এশার এমন কুকর্ম দেখে একাই একগাল হাসে। তোমার মাথার ব্রেন আসলেই ছোট। আমি বললাম ক্যামেরা অফ, আর তুমি বিশ্বাসও করে নিয়েছ। কিন্তু মহারানী, তুমি তো জানো না, আমার চোখ জোড়া ঈগল পাখির মতো। পুরো বাড়িতেই হিডেন ক্যামেরা লাগানো, যা তুমি কখনো জানতেই পারবে না। কিন্তু আজ যা মন চায় করো। আমার বউ বলে কথা, স্বাধীনতা না থাকলে আবার কেমন হয়? এশার কাজ শেষ হয়ে গেলে সে বাড়ির সকল গার্ডদেরকে জড়ো করে। সবাই এশার এমন হাঁকে বেশ অবাক। আরে লজ্জা কিসের, আসো আসো। আমি তো তোমাদেরই ম্যাডাম। দেখো তোমরা কত কাজ করো। তোমাদের দেখলে না আমার নিজের ভাই বোনের কথা মনে পড়ে যায়। তাই দেখো, তোমাদের জন্য নিজ হাতে আমি আজ বিরিয়ানি রান্না করেছি। আসো আসো, সবাই খাবে আজ। ম্যাম স্যার, এসব জানতে পারলে অনেক খারাপ হয়ে যাবে। উনি অনেক রাগী মানুষ। আরে কিছু হবে না। তোমাদের স্যার আমার কথায় উঠে আর বসে। তোমরা মনে হয় কাজের কারণে ঘুমাতেও পারো না, তাই না? জি ম্যাম। কিন্তু আমরা এটাতেই অভ্যস্ত। আরে নো টেনশন। আজ সারা জীবনের ঘুম একেবারেই না হয় দিয়ে দিবে। মানে? মানে আমি বলতে চেয়েছি আমার হাতের অমৃত খেয়ে আজ রাতে সবার ভালো ঘুম হবে আশা করি। বাড়ির সকলে এক এক করে খেতে বসল। ম্যাম, আপনি খাবেন না? আমি খেয়েই তো আপনারাদের জন্য এনেছি। আসলে রান্না আগে নিজেই যদি না চেক করি খেয়ে, তাহলে আবার কিসের রান্না করা হলো। কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। সবার বেহাল অবস্থা দেখে এশা মনে মনে বলল, ওমা, এটা কি ঔষধ রে বাবা! আল্লাহেরা, আবার কেউ মরে টরে যাবে না তো আবার। দেখতে দেখতে সবাই এক এক করে ঘুমিয়ে পড়ে। বাড়ির বাবুর্চি থেকে শুরু করে বাড়ির মালি পর্যন্ত গভীর ঘুমে আচ্ছন্ন। কেউ কেউ খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে। ওদিকে অফিসে বসে বসে নিজের বউয়ের এমন কাণ্ড কারখানা দেখে সত্যি আরিক সেন্টি খেয়ে যায়। বাহ, আমার বউ বলে কথা। এত ছোট একটা মেয়ে এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমায় কেমন করে? মেয়ের ব্রেন ছোট, বাট বুদ্ধি আছে।
ভালোই এশা, তুমি আজ যেই কেলমা দেখিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। আরিক এবার নিজের একটা লোককে কল করে বলল, শুনো, দূর থেকে ওর ওপর নজর রাখবে। ও যা করতে চায় তাই করতে দিবে। আর তোমাদেরকে যেন ভুলেও ও না দেখতে পায়। আর একটা কথা, ও কি করছে, কোথায় যাচ্ছে তা সেকেন্ডে সেকেন্ডে আমাকে জানাবে। ওকে, বসো। আরিক কল রাখতেই তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট রহমান আসল। স্যার, আপনার একটা পার্সেল এসেছে। বাসা থেকে তোমার ম্যাম সবার জন্য বিরিয়ানি পাঠিয়েছে নাকি? না স্যার, আননন একটা পার্সেল এসেছে। পাঠিয়ে দিব। আচ্ছা দাও। লোকটি আর কথা না বলে পার্সেলটি নিয়ে আসল। আরিক তার সামনেই সেই পার্সেলটি ওপেন করল। পার্সেলের বক্সটা ওপেন করতেই আরিকের একটু ঘটকা লাগে, কারণ সেখানে শুধুমাত্র একটা নাইট ক্রিমের কৌটা দেখতে পায়, সাথে ছোট্ট একটা চিরকুট। মানে ফাইজলামি নাকি? আমাকে এসব ক্রিম পাঠানোর মানে কি? স্যার, পার্সেলটা মনে হয় ম্যামকে পাঠানো হয়েছে। হয়তো বা তার কাছে পৌঁছাতে গিয়ে আপনার কোম্পানির সামনে এসে ভুল করে ব্রেক মেরেছে। রহমান, তুমি আসলেই একটা গবেট। ওয়েট, আগে ভালোবাসার চিরকুটটা পড়ে দেখি। ভালোবাসার চিরকুট কেন হতে যাবে? মার্ডার লেটারও তো হতে পারে স্যার। রহমান, সরি স্যার। চিরকুটটিতে লিখা, এটা কোনো সাধারণ ক্রিম না। এটাই আপনার রহস্যের জট খোলার প্রথম ধাপ হবে। কি বাজে হাতের লেখা দেখেছ রহমান? জি স্যার, আপনার হাতের লেখার থেকেও দেখি বাজে। খোঁচা মারা কথা শুনে আরিক রহমানের দিকে ভ্রু কুঁচকে তাকায়। এতেই ছেলেটার ভয় ধমনী আর কিডনি ব্যথা শুরু হয়ে যায়। গলায় ঝুলিয়ে রাখা মামপট থেকে ডকডক করে পানি পান করল সে। এই তোমাকে না বলেছি এই গবেটের মতো পানির পট গলায় মালার মতো ঝুলিয়ে রাখবে না? কথা কি কান দিয়ে যায় না নাকি? স্যার, সারাদিন পানি গিলো আর সেকেন্ডে সেকেন্ড তোমার টাঙ্কি খালি করতে ওয়াশরুমে চলে যাও। এভাবে চলতে থাকলে তো তোমাকে কেউ মেয়েও বিয়ে দিবে না। সবাই মনে করবে তুমি ডায়াবেটিসের রোগী। দয়া করে স্যার এসব বলে আমার নিষ্পাপ হৃদয়ে আঘাত করবেন না। স্যার, একটা কথা বলি, পারমিশন না দিলেও তো বলবে। স্যার, আমার কি মনে হয় জানেন? যে আপনাকে মেসেজ করছে সে সত্যি আপনাকে সাহায্য করতেই চাচ্ছে। এক কাজ করলে হয় না? এই ক্রিমটা আমি ল্যাবে চেক করার জন্য পাঠিয়ে দেই। হয়তো এতেই কিছু একটা পাওয়া যাবে। দূর, আমি যখনই ভাবি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব তখনই তুমি একটা জবরদস্ত আইডিয়া নিয়ে হাজির হয়ে যাও। এই কারণেই তোমাকে আমার এত ভালো লাগে। আরিকের কথায় খুশি হয়ে রহমান তাড়াতাড়ি করে ক্রিমের কৌটা নিয়ে ল্যাবে চলে যায়। আরিক সব বাদ দিয়ে ওই লোকেদের কল করে যাদেরকে সে এশার ওপর নজর রাখার জন্য হায়ার করেছিল। বলেছিলাম না সেকেন্ডে সেকেন্ডে আমাকে সব নিউজ দিতে? স্যার, নিউজ তো এখনো কিছু ঘটেইনি। বেশি কথা বলো তুমি। ফায়ার করো দিব একেবারে। এশা কোথায়? স্যার, ম্যাম এখনো রাস্তায় আছে। কিন্তু সে যে রাস্তায় ঢুকছে সেটা তো পতিতাপল্লী। কোন পতিতাপল্লী? স্যার, এটা ভুবন বাড়ির পতিতাপল্লী। ভুবন বাড়ি নামটা শুনতাই আরিক চিন্তায় পড়ে যায়। কারণ এটা সেই পতিতাপল্লী যেখানে ওইদিন এশা তার বোনকে দেখেছিল। আচ্ছা শুনো, তোমরা ওর দিকে ভালোভাবে নজর রাখো। আর আমি কিছুক্ষণের মধ্যেই সেখানে আসছি। আরিক ফোনটা রেখে দেয়। কিন্তু তার মাথায় এখনো দুশ্চিন্তা কাজ করছে। কেনই বা তার স্ত্রী ওই নষ্ট পাড়ায় গিয়েছ? তাও এই সময়। কিছুক্ষণ পর আবারও তার কাছে ফোন আসল, যার মাধ্যমে সে জানতে পারে এশা পতিতা পল্লীতে ঢুকার আগে একটা বোরকার দোকানে ঢুকে বোরকা কিনেছে। বোরকা পরেই সে নিজের গন্তব্যের উদ্দেশ্য রওনা হয়ে যায়। কিন্তু এসব জানার পর আরিকের মাথা কাজ করছিল না।
মনে তার একটাই প্রশ্ন, এশা টাকা পেল কোথায়। তাই সে সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে। গত রাতে যখন আরিক ঘুমিয়েছিল তখন তার মানিব্যাগ থেকেই এশা টাকা খাম মেরেছে। ছিছি, বিয়ে হতে না হতেই কিনা স্বামীর পকেট মারা শুরু করে দিয়েছে মেয়েটা। না জানি আর কত টাকা আমার হাতিয়েছে। কিছুক্ষণের মধ্যেই রহমান রিপোর্ট নিয়ে আসল। রিপোর্ট খুলতেই আরিক শকড হয়ে যায়। কারণ রিপোর্টের মাধ্যমে সে জানতে পারে এই ক্রিমে একটা ভয়ানক বিষ প্রয়োগ করা হয়েছিল। স্যার, ডক্টর সালেহ আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছে। হুম, পাঠাও ওনাকে। ডক্টর সাহেল কেবিনে আসার পর আরিককে বলল, স্যার, আমি রিপোর্ট সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাই। জি অবশ্যই। আসলে এখানে যে বিষ প্রয়োগ করা হয়েছে তা খুব ভয়ানক। এটা মানুষকে ধীরে ধীরে শেষ করে ফেলে। মানে এই বিষ মানুষকে এক নিমিষেই শেষ করে না। এটা মানুষকে ভেতর থেকে একেবারে খেয়ে মৃত্যুর দিকে নিয়ে যায়। আর এই বিষের প্রভাব অল্প অল্প করে মানুষের শরীরে পড়লেও মানুষ তা ঠিক ধরতে পারে না। একেবারে মৃত্যুর সময় হয়ে এলেই এই বিষ ধরা পড়ে। কিন্তু তখন আর কিছু করার থাকে না। আর এই ধরনের বিষ সাধারণত বাহিরের দেশেই তৈরি করা হয়। আর এগুলো অনেক ব্যয়বহুল। হুম, বুঝলাম। আমার মনে হয় স্যার, এটা যার ক্রিমের কৌটা তাকেও মারার জন্য এই বিষ দেওয়া হয়েছিল। কারণ এই বিষগুলো সাধারণত এমন কোনো জিনিসে প্রয়োগ করা হয় যা ভুক্তভোগী দৈনিক ব্যবহার করে থাকেন। যিনি এই ক্রিমের মধ্যে বিষ দিয়েছে সে ভালো করেই হয়তো জানত যে ভুক্তভোগী এই ক্রিমটা রোজ ব্যবহার করেন। আচ্ছা, এই বিষের প্রভাবে কি মানুষের একেবারে সাধারণ মৃত্যু হয়, নাকি মৃত্যুর সময় অস্বাভাবিক কিছু লক্ষণ শরীরে দেখা দেয়? মৃত্যুর সময় সাধারণত সারা গায়ে অ্যালার্জির মতো ফুলে যায়। জায়গায় জায়গায় আবার অনেকের ঝলসেও যায়। তাই অনেকে ধরতে পারে না যে মৃত্যুটা আসলেই কি বিষের জন্য হয়েছে নাকি কোন অ্যালার্জির কারণে। কথাগুলো শুনে আরিকের চোখে মুখে চিন্তা রেখা ভেসে ওঠে। ধন্যবাদ এত ইনফরমেশন দেওয়ার জন্য। কি বলছেন স্যার, আমার তো কাজই এটা। আচ্ছা, তাহলে এখন আপনি আসুন। আচ্ছা স্যার। আরিক চিন্তিত চেহারায় রহমানকে বলল, আব্দুর রহমান, আমার না কেমন জানি সবকিছু ঘোলাটে ঘোলাটে লাগছে, তোমার কি মনে হয়? কি জানি, কিন্তু আমার তো মনে হচ্ছে ডক্টর সালেহর বর্ণনা অনুযায়ী সবকিছু মাহি ম্যাডামের মৃত্যুর সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা আমিও লক্ষ্য করেছি। কিন্তু আমার মাথায় এটা কিছুতে ঢুকছে না, যিনি আমাদের এই ক্রিমের কৌটাটা পাঠিয়েছেন তিনি তো সবকিছু নিশ্চয়ই জানেনি। কিন্তু সে জেনে শুনে কেন আমাদের সামনে সকল সত্য উন্মোচন করার জন্য লেগে পড়ে রয়েছে? তার এতে লাভ কি? হয়তো সেও চায় আসল খুনি শাস্তি পাক। হয়তো। কিন্তু আগে আমাদের নিশ্চিত হতে হবে এটা কার ক্রিমের কৌটা। যদি সত্যি এটা মাহির হয় তবে আমরা শিওর হয়ে যাব যে মাহির মৃত্যু কোন অ্যালার্জি নয় বরং খুন ছিল। জি স্যার। তুমি আগে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা দেখে আমাকে খবর জানায়। আমার এখন বের হতে হবে। তা না হলে আমার বউ পালাবে। বারবার বউ বউ বলে আমাদের মতো সিঙ্গেলদের মনে আঘাত না করলেও পারেন। আমি জানি যে আপনার ইতিপূর্বে বিবাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে। আরিক রহমানের কথায় হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। আর তারপর সে রহমানকে রেখেই গাড়ি নিয়ে বের হয়ে পড়ল।